সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 778তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ছেলে মোহাম্মদ লিটন হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, গ্রামের মানুষ একটা কথা বলে যে শকুন যত উপরেই ওঠে না কেন তার নজর কিন্তু নিচের দিকেই থাকে। খুব খেয়াল করে দেখবেন। ঠিক তেমনি আমাদের এই সমাজে কিছু মানুষ আছে, এরা যতই বিত্তশালী হোক, যতই টাকা পয়সার মালিক হোক, কিন্তু ওদের মনটা কুকুরের চেয়েও আরও বেশি নিকৃষ্ট থাকে। অর্থ কখনো মানুষকে খুব বেশি পরিবর্তন করতে পারে না যদি তার চরিত্রে সমস্যা থেকে থাকে। লিটনের গল্পটাই তার বাস্তব প্রমাণ। বন্ধুরা, আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লিটনের গল্পটা শুনবেন, খুলনার ছেলে লিটনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে আমাদের লিটন ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লিটন হোসেন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা সহ আমার দাদিমণি। খুলনা শহরের মধ্যে আমাদের পরিবারটা এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন নামিদামি ব্যবসায়িক, আমাদের লঞ্চ স্টিমারের ব্যবসা আছে। এছাড়াও খুলনা শহরে আমার বাবা খুবই সুনামধন্য একজন ব্যক্তি। শহরেও রয়েছে আমাদের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান। আমার কোনো ভাই বোন ছিল না, যার জন্য বাবা মা দাদা দাদি সবাই মিলে আমাকে অনেক বেশি ভালোবাসে। সবার আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটে। আমি আস্তে আস্তে করে বড় হই। যখনই বড় হইতে শুরু করি তখনই আমাদের এলাকার সবগুলো মানুষ আমি দেখতে পাই যে আমাকে অনেক বেশি আদর করে, ভালোবাসে। যার বাবার টাকা আছে সে তো ভালোবাসা পাবেই, এটাই স্বাভাবিক। ছোটোবেলায় মনে করতাম যে পৃথিবীটা মনে হয় আমার জন্য স্বর্গ, কারণ মানুষ আমাকে রাস্তার মধ্যে দেখলে কোলে নিয়ে দিত। কেউ চিপস, চকলেট, এটা ওইটা অনেক কিছু আমাকে কিনে এনে দিত। সবার ভালোবাসায় আমি ছিলাম শিখত, সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। ভেবেছিলাম এই ভালোবাসায় হয়তো আমার জীবনটা কেটে যাবে। না, এরকম করে আমি আস্তে আস্তে করে বড় হই। যখন অনেকাংশ বড় হয়ে যাই তখন কেমন জানি একটু অন্যরকম একটা পরিবর্তন আমি আমার নিজের মাঝে দেখতে পাই। এই যে মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসতো, মানুষের প্রতি আমার অনেক ভালোবাসাও কাজ করতে শুরু করে। একটা পর্যায়ে আমি তখন সবেমাত্র ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার এক বন্ধু একদিন প্রচণ্ড রকমের বাড়িতে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে যায়। যদিও আমরা একই স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু আমি আমার এই বন্ধু সম্বন্ধে তেমন কিছু জানতাম না। তো ওর পরিবারের সাথে রাগ করে ও রাত 9টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার কাছে আমার আরেক বন্ধু খবর পাঠায় যে এরকম রাজু তো বাসা থেকে বেরিয়ে গেছে। তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, ও ট্রেনের নিচে পড়ে মারা যাবে। ঘটনার পরে আমি আর আমার একটা বন্ধু মিলে রাজুর সাথে দেখা করতে যাই। ও তখন রেল স্টেশনে বসে থাকে। ওকে দেখে তখন বলি, কিরে তুই মানে এরকম কেন, জিজ্ঞেস করে যে তুই কেন আসছিস বা কী সমস্যা। ও তখন আমাকে বলতেছিল যে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি, আমি আর বাসায় যাব না, আজকে রাতে আত্মহত্যা করবো। ওর ফ্যামিলির অবস্থাটা আসলে একটু শোচনীয় ছিল, মানে পারিবারিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না। তখন আমি তারা বললাম যে তুই একটা কাজ করতে আমাদের বাসায় চল, আজকে আমাদের বাসায় আমার আব্বু আছে, আম্মু আছে, ওদের সাথে থাকলে তোর ভালো লাগবে, তুই আজকে মানে বাসায় যাওয়ার দরকার নেই। ও আমার বলে যে না, তোরা আমার আটকাইস না, আমি বাসায় যাব না, আর আমি আজকে রাত্রে ট্রেনের নিচে পরে আত্মহত্যা করব। এরকম যখন ইমোশনালি কান্নাকাটি করতেছিল আমারও তখন হৃদয়টা কেঁপে উঠলো। যাই হোক, আমরা তো একই সাথে পড়াশোনা করতাম, একজন আরেকজনের খুব পরম বন্ধু ছিলাম। সেই জায়গা থেকে আমি তখন আমার বন্ধু রাজুরে বললাম যে চল তুই আমার সাথে বাসায় চল। একরকম ও আসতে চায় না, আমি জোরাজোরি করে টেনে হেসড়ে ওকে আমি আমার বাসায় নিয়ে আসি। ওকে নিয়ে যখন বাসায় আসি, আসার পরে আমার আব্বা আম্মু সেই মুহূর্তে ঘুমিয়ে যায়। আমি তখন রাজুকে নিয়ে খুব নিদ্রিদায় ঘুমিয়ে পড়ি। তো ঘুমানোর পরে সকালবেলা যখন আমার ঘুম ভাঙার পর আমি দেখলাম যে রাজু নাই। এবং রাজু নাই তো এক কথা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাসার অনেক কিছু, অনেক দামি দামি জিনিস যেগুলো বেশিরভাগই আমার রুমে থাকতো, অনেক দামি দামি জিনিস, এগুলো কোনো কিছুই নাই। মানে রাজু সব কিছু চুরি করে রাতের বেলায় নিয়ে ভাগছে। তো সকালবেলা আব্বু ওঠার পরে তো এইসব জিনিস দেখার পর আব্বু খুব রাগারাগি করতেছে আমার সাথে যে চিনি না জানি না এরকম বন্ধুকে কেন আমি বাসায় জায়গা দিলাম, কেন তারা বাসায় রাখলাম। আব্বু খুব খারাপ ব্যবহার করতেছে। তো আমি তখন বললাম যে আব্বু দেখো, আমরা তো একসাথেই ক্লাস 6 থেকে পড়াশোনা করতেছি, আজকে এতগুলো বছর একসাথে, ওকে তো আসলে অচেনা বলতে কিছুই নেই। আমি আর বাবা মিলে তখন ওই আমাদের স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে রাজুর ঠিকানা বের করি, ও কোথায় থাকে, মানে ওর বাবার ঠিকানা। তো সেই ঠিকানা অনুসারে যাই, গেলে পরে জানতে পারি যে রাজু বাসায় সবসময় এই কাজটা করতো। মানে ওর বাবা মায়ের পকেট থেকে, ওর বাবার পকেট থেকে টাকা চুরি করতো এবং ছোটো বোনদের গয়নাগাটি চুরি করতো। মানে সব কিছু মিলে ও খুব মানে বড় মাপের একজন চোর ছিল, যার জন্য ওই ফ্যামিলি ওকে মেরে ঘর থেকে বের করে দেয়। সেই জায়গা থেকে সেই সুযোগটা সে আমাদের বাসায় এসেও কাজে লাগায়।
তো ওই ভদ্রলোক বলতেছে, মানে রাজুর বাবা বলতেছে, দেখেন আমার তো কিছু করার নাই, ছেলে কোথায় আছে না আছে তার আমি জানি না, এবং আমি কিছু করতেও পারবো না। তো এরপর আমার আব্বা যদিও থানাতে একটা ডায়েরি করে এবং অনেক জায়গায় রাজুকে খোঁজে, বাট রাজুকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ও নাই প্রায় অনেকগুলো মাস পেরিয়ে যায়, কিন্তু কোনোভাবে রাজুর কোনো সন্ধান আর পাওয়া যায় না। কিন্তু একটা বিষয়, আমার বাবা মা আমার উপরে খুব সন্দেহ করতে শুরু করে, মানে আমি কোথায় যাই কী করি। আমি কারণ অনেক বেশি ইমোশনাল, তো অনেক আবেগ প্রবণিত একটা ছেলে, এবং এই দুনিয়াতে আবেগী মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, যার কারণে বাবা মা দুজনেই আমাকে খুব যত্ন করতে থাকে। আমি কোথায় যাই না চাই আমার উপরে নজর রাখে এবং আমাকে খুব বেশি টেক কেয়ার করে। এরকম করে আমি তখন আস্তে আস্তে করে বড় হই, এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি তখন আমাদের খুলনারই একটা কলেজে পড়াশোনা করি। এটা কলেজে পড়তেছি, তো কলেজে পড়া অবস্থায় দেখেন কলেজে কিন্তু অনেক জায়গা থেকে স্টুডেন্টরা আসে। তো আমি যেহেতু খুলনা স্থায়ী এবং লোকাল এলাকার শহরের ছেলে, তো এই জন্য আমাকে টিচার বা প্রিন্সিপাল যারা আছে সবাই আমাকে খুব ভালো করে চিনে, সবার সাথে মোটামুটি আমার খুব ভালো একটা সম্পর্ক। এমন করে আমি তখন কলেজে পড়াশোনা করতেছি। তো কলেজে পড়াশোনা করার অবস্থা আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছি। তো আমার কিন্তু কোনো মেয়েদের সাথে তেমন কোনো ভালো সম্পর্ক নেই, বা কোনো ছেলের সাথেও যে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক আছে ঠিক তাও না। আমার বেস্ট ফ্রেন্ড বলতে কেউই নেই, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার বাবা আর মা, কারণ আমি তাদের সাথে সব ব্যাপারগুলো শেয়ার করতাম এবং তাদের সাথে আমি খুব বেশি মিশে থাকতাম। আর আমিও যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান ছিল না আমার কোনো ভাই বোন, এই জন্য বাবা মা দুজনেও আমাকে অনেক বেশি আদর আর ভালোবাসতো। এরকম করে আমার দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠি, সে সময় কিছু বন্ধু তৈরি হয়। এরই মাঝে আমার একটা মেয়ে বন্ধু তৈরি হয়, যার নাম হচ্ছে তৃষা, যাদের বাড়ি ছিল বাগেরহাটে এবং খুলনা এসে তারা পড়াশোনা করতো, খুলনা এসে পড়তো। তো মেয়েটার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়। ভালো সম্পর্ক বলতে ঠিক এরকম না যে কোনো প্রেম ভালোবাসা, কোনো বিশাল বন্ধুত্ব, এমনি দেখলে ভালো লাগে, আমি কেমন আছি, আমার খোঁজ খবর নেয়, কথাবার্তা বলে, আমিও তার সাথে কথাবার্তা বলি, শুধু অতটুকুই। ওরকম কোনো ঘনিষ্ঠতা বা ওরকম কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, এরকম করে তার সাথে কথা বলতে বলতে তার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে, এবং এরকম করে সামনে দিকে যাচ্ছিলাম। একদিন রবিবার ছিল, আমাদের ওই দিন কলেজ খোলা ছিল। তো রবিবারে আমাদের কলেজের সামনে হচ্ছে একটা মিষ্টির দোকান আছে। তো মিষ্টির দোকানটা হচ্ছে এরকম যে দেখা যায় যে অনেক মানুষ ওখান থেকে মিষ্টি কিনে, এবং ওই মিষ্টির দোকানটা খুব ফেমাস একটা দোকান, খুবই পরিচিত একটা দোকান, ওখানের মিষ্টিগুলো অনেক ভালো। কিন্তু আমরা কলেজ শেষ করে মিষ্টির দোকান দিয়ে যাচ্ছিলাম সামনে দিয়ে, তো তৃষা আমার সাথেই ছিল। তো মিষ্টির যে কারিগরটা ছিল, মানে ম্যানেজার, সে তৃষাকে বলতেছিল, মানে খুব খারাপ ভাষায় আর কি, একদম নোংরা ভাষায় বলতেছে যে তুই মিষ্টি খাইলি, এই মিষ্টির টাকা দেওয়ার কোনো মানে খবর নাই, মিষ্টির টাকা দিলে দিবি, নাহলে এরপরে দিন তোর দোকানের মধ্যে এসে শাটার লাগাই দিব, ঠিক এরকম করে একটা কথা বলে। কথাটা বলার পরে তৃষা তখন নিচের দিকে তাকিয়ে হেঁটে চলে যায়। দৃশ্যটা দেখার পর আমার তখন খুব খারাপ লাগে, মানে আমি বুঝতে পারি যে ও প্রচুর পরিমাণের মর্মাহত হয়, অনেক কষ্ট পায়। আমি তখন ভাবলাম যে এইরকম কথাটা কেন বললো। যাই হোক, আমি আর তৃষার সামনে দোকানদারকে কোনো কিছু বললাম না, এবং তৃষাকেও আমি কোনো প্রশ্ন করলাম না। তো তৃষা অটোতে উঠে চলে গেল। আমি তখন তৃষা যখন চলে গেল, আমি তখন ওখান থেকে ফিরে আসছি। আসার পরে ম্যানেজারের কাছে গিয়ে বললাম যে কাকা, আমার চিনেন, আমার নাম লিটন, আমার বাবার নাম অমুক। তো বলে, হ্যাঁ তোমার আব্বাকে তো চিনি। তাই আমি বললাম যে আপনি একটু আগে আমার ফ্রেন্ড তৃষা, আপনি ওরে এরকম নোংরা ভাষায় কেন কথা বললেন যে আপনি ওরে দোকানের ভিতরে ঢুকে শাটার লাগিয়ে দিবেন, এটা কেন বললেন? পরে বলে, ভাই রে, আজকে 1 সপ্তাহ হয়েছে আমার কাছ থেকে 1 কেজি মিষ্টি নিছে, মিষ্টির টাকাও দেয় না, আমার দোকানের সামনে দিয়ে তারা হাঁটতেও দেখি না। তো এখন আমি তো ভাই ম্যানেজার, আমি তো আর মালিক না, মালিক তো আমার খুব ধমকাধমকি করে যে মিষ্টির টাকা কই, বাকির খাতায় লিখে রাখছি, এখন টাকা দিচ্ছে না বলে আমি এটা বলছি। তো আমি তখন বললাম যে 1 কেজি মিষ্টির জন্য আপনি ওরা এইভাবে নোংরা ভাষায় কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, ওকে, মিষ্টির টাকাটা আমি দিয়ে দিচ্ছি। পরে 1 কেজি মিষ্টির টাকা আমাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি চলে গেছি। তো এর পরের দিন আমি তখন কলেজে আসছি। আসার পরে মানে আমাদের কলেজের লাঞ্চ আওয়ারের সময় তখন কি করলো, তৃষা এসে আমাকে টাকা দিল, মানে ওই যে মিষ্টির টাকাটা আমাকে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম টাকা কিসের? ও আমাকে বললো, তুমি নাকি কালকে ওই মিষ্টির দোকানে টাকা দিছো। আমি তো টাকা আনতে পারি না, আজকে টাকা আনছি, তো ধরো টাকাটা নিয়ে যাও। আমি টাকা দিচ্ছে। তো আমি বললাম যে মিষ্টির টাকা যদি দিবাই, তাহলে মিষ্টি দোকানদারের কাছ থেকে এরকম নোংরা কথা শোনার পর কেন টাকাটা দিলা? টাকাটা তো এর আগেও দিয়ে দিতে পারতাম। যদি এর আগে টাকাটা দিতা, তাহলে তো মিষ্টি দোকানদারের কাছে তোমাকে এই নোংরা কথাটা শুনতে হতো না। তুমি এর আগে কেন টাকাটা দিলে না? আমাকে বলতেছে আমার সামর্থ্য এর আগে ছিল না, আমি এই জন্য দিতে পারি নাই, এখন সামর্থ্য আসছে এজন্য আমি দিছি। তো আমাকে দিতে চাই, আমি তখন নেই না। তো খুব জোরাজোরি করে তখন আমি টাকাটা নিই। টাকাটা নেওয়ার পরে কলেজটা শেষ হয়, বাট ওর মনটা খুবই খারাপ থাকে, মানে এতই খারাপ থাকে। ও তো সবসময় বোরকা পরে আসতো, এরকম না যে কোনো 3 পিস পরতো বা কলেজের কোনো ড্রেস পরতো, বোরকা পরতো, খালি চোখগুলো দেখা যাইতো। তো যখন ও মানে মিষ্টির টাকাটা দিল এবং কলেজ শেষ হওয়ার পরে যখন চলে যাচ্ছে,
ওর পাশে হচ্ছে একটা বান্ধবী আছে, ওই মেয়েটার সাথে মোটামুটি একটা মানে ভালো সম্পর্ক আছে, তার যে মানে পুষ্পা হিন্দু একটা মেয়ে। তো ওরে আমি তখন জিজ্ঞেস করলাম যে এরকম এরকম ঘটনা, তৃষার সবসময় মন মানসিকতা খারাপ থাকে, আমি আসলে তৃষার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু জানতে চাই। ওই দিন পুষ্পা মেয়েটার কাছ থেকে জানতে পারি যে তৃষা নাকি খুবই নিম্নবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, এবং তৃষার বাবা নাই, তৃষার মা আছে। তৃষার মা আগে একটা গভর্নমেন্ট চাকরি করতো, সরকারি চাকরি করতো, খুব মানে তৃতীয় শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা ছিল। সেখান থেকে রিটায়ার্ড হয় এবং রিটায়ারমেন্টের পরে অল্প কিছু টাকা থাকে তাদের, সরকারি রিটায়ার্ডের টাকা, এবং সেই টাকাটা দিয়ে তৃষা এবং তৃষার মা খুব কষ্ট করে এই খুলনা শহরে পড়ে আছে এবং তৃষাকে পড়াশোনা করাচ্ছে। এই কথাগুলো আমি তখন মেয়েটার মুখ থেকে শুনতে পাই, পুষ্পার মুখ থেকে। শোনার পরে আমার ভিতরে তখন তৃষার জন্য খুব খারাপ লাগা কাজ করে। আমি তখন বাসায় যাই এবং বাসায় যাওয়ার পরে চিন্তা করি মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমনি লম্বা, অনেক ফর্সা, সর্বদিক থেকে ভীষণ রকমের সুন্দরী একটা মেয়ে, অথচ এই মেয়েটার জীবনের ভাগ্যটা কেন এরকম হলো। আমিও চিন্তা করি যে মিষ্টির দোকানদার ওই দিন যেই কথাটা বলছে, এটা যদি অন্য কোনো একটা মেয়েকে বলতো তাহলে জুতা খুইলা মিষ্টির দোকানদারকে পিটায় লম্বা করে ফেলতো। কিন্তু তৃষা কোনো প্রতিবাদ না করে নীরবে মিষ্টি দোকানদারের কথাগুলো শুনলো এবং চোখের পানি ফেলতে ফেলতে মিষ্টি দোকানের কাছ থেকে চলে গেল। আমাকে এসে পরের দিন ঠিকই টাকাটা ফিরিয়ে দিল। প্রতিটা বিষয় আমাকে তখন খুব মর্মাহত করতে শুরু করে। আমি শুরু থেকেই বলেছিলাম যে আমি ভীষণ আবেগ প্রবণিত একটা ছেলে, কিন্তু যখন হঠাৎ করে এই জিনিসগুলো আমাকে অ্যাটাক করে আমি তখন আরও বেশি আবেগী হয়ে পড়ি। আমার তখন খুব খারাপ লাগে। এর পরের দিন আমি কলেজে যাই এবং কলেজে গেলে পর আমার একটাই টার্গেট থাকে, আমি একটু তৃষার সাথে কথা বলবো, মানে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে ওর সাথে একটু কথা বলবো। এটা বলার জন্য আমি তখন ওর সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতে থাকি, কীভাবে কথা বলা যায়। যাই হোক, অনেক ঘোরাঘুরি করার পরে মানে ও আমার সাথে খুব একটা কথা বলতে চায় না আর কি। মানে ওই দিনের পর মিষ্টির টাকাটা দেওয়ার পর থেকে আমার কাছ থেকে একটু দূরে থাকে, সামনে খুব বেশি একটা আসে না। তো ওই দিন সামনে পেলাম, পাওয়ার পর আমি বললাম যে তৃষা, আমি তোমাকে একটা খুব ছোট প্রশ্ন করতে চাই, যদি তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও এবং যদি কোনো রকমের রাগারাগি না করো। আমাকে বলে না না, রাগারাগি করবো না, বলেন কি বলবেন। তো ও আমাকে সবসময় কিন্তু তুমি করে বলতো, বাট ওই দিন হঠাৎ করে আপনি বলতেছে। তাই আমি বললাম যে আমাকে আপনি করে বলতেছো কেন, আমি কি হঠাৎ করে তোমার সিনিয়র কোনো ব্যক্তি হয়ে গেলাম? তো বলেন আসলে সিনিয়র জুনিয়রের ব্যাপার না, মন মানে আপনি করে মাঝে মাঝে বলতে মন চায়, সিনিয়র মানুষ তো। আর বড় ব্যাপার হচ্ছে আপনি অনেক বড়লোকদেরকে আপনি করে বললে তারা খুশি হয়। আমি বললাম না, আমি অত বড়লোক না, বড়লোক যদি কেউ হয়ে থাকে সেটা আমার বাবা, আমি বড়লোক না। তো আমাকে বলে হ্যাঁ কী বলবা বলো। আমি বললাম যে আচ্ছা, তোমার মা এই মুহূর্তে তো কোনো জব করে না, তাহলে ফ্যামিলি কীভাবে চলে? এরকম করি। তো আমাকে তখন খুব খারাপ একটা কথা বলে যে আমি তো হোটেলে কাজ করি, ওইখান থেকে টাকা এনে ফ্যামিলি চালাই, এরকম করেই বলে। কথাটা শোনার পর আমার তখন খুব খারাপ লাগে। আমি বললাম যে তৃষা, তুমি এরকম করে কথা বলতেছো কেন? আমি তো আসলে তোমাকে মানে ওরকম করে কোনো কথা জিজ্ঞেস করি নাই যে তুমি হোটেল থেকে টাকা এনে চলো, এটা কোন ধরনের কথা? এটা তো কোনো কথা হতে পারে না। আমাকে বলে যে আপনি কি আর কিছু আমাকে বলবেন নাকি আমি চলে যাব? আমি বললাম তৃষা দাঁড়াও, তুমি আমার সাথে এরকম করো না, আমার সাথে একটু কথা বলো। বাট ও বলে দেত এ কথা বলো, তখন হেঁটে চলে যায়, মানে আমাকে একটু ইগনোর করে। এর পরের দিন একইভাবে যখন আমি তার সাথে কথা বলতে চাই, বাট ও আমার সাথে খুব একটা কথা বলে না। এইভাবে 3 দিন 4 দিন কেটে যায়। 3-4 দিন পরে একদিন আমি ক্যাম্পাসে সবার সামনে ওর হাত চেপে ধরি। হাত ধরার পর আমাকে বলতেছে আমার হাত ধরলেন কেন, কোন অধিকারে? আমি বললাম অধিকার নিয়েই হাত ধরছি। বলে কিসের অধিকার? আমি বলি বউয়ের অধিকার। ও বলে আপনি আমাকে বিয়ে করছেন? আমি বলি বিয়ে করে নিয়ে করবো, এদিকে আসো। সবাই তখন এই কথাটা শুনছে, আমাদের ক্যাম্পাসের অনেক পোলাপাইনি ছিল। তো এটা এনে সাইডে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ও বলতেছে এগুলো কেন করতেছেন আপনি, আমার হাত ধরে টানাটানি করতেছেন ক্যাম্পাসের মধ্যে, এটা কেমন দেখায়? আমি বললাম জানি এটা ভালো দেখায় না, এটা খুবই খারাপ, কিন্তু আমি তো সহজে তোমাকে ডাকলে তুমি তো আসো না, যার জন্য জোর করে টেনে আনছি। ও বলে হ্যাঁ, বড় লোকের ছেলে তো, টাকা পয়সা আছে তো, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সমস্যা নাই, জোর করে একটা মেয়েকে নিয়ে আসতেই পারেন। কথাটা শোনার পরে ওর প্রতিটা কথাই কেমন যেন আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছে। আমি তখন বললাম তৃষা তুমি এখানে বসো, কি হয়েছে তোমার বলো তো? আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম, আমাদের মাঝে কোনো সমস্যা ছিল না, আমরা পারস্পরিক অনেক সহযোগিতা করতাম, কিন্তু হঠাৎ তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে শুরু করলা কেন? কি এমন কারণ, একটু কি বলবো আমাকে? ও তখন আমাকে বলতেছিল যে তেমন কোনো কারণ নাই, এমনি আমার ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না, এখন কি বলবেন বলেন, ওরকম করে বলতেছে। পরে আমি বললাম তৃষা দেখো, আমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে সব কিছুই জানি। তোমার বাবা নাই এবং তোমার মা একটা গভর্নমেন্ট চাকরি করতো, এই মুহূর্তে হচ্ছে উনি রিটায়ার্ডে আছে এবং রিটায়ারমেন্টের পরে কিছু টাকা পাইছে গভর্নমেন্টের কাছ থেকে, ওইটা দিয়ে খুব কষ্ট করে তোমাকে নিয়ে উনি খেয়ে পরে বেঁচে আছে। তো তুমি আমার সাথে এরকমটা কেন করো, আমরা তো খুব ভালো বন্ধু হতে পারি। তো এই কথা যখন ও আমাকে বলি, তো ও আমাকে তখন একটা কথা বলে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে কী চান, আপনার সাথে খাটে যেতে হবে?
মানে ওর প্রতিটা কথাই কেমন জানি, মানে আমি যতটাই ওকে সাহায্য করার জন্য যাই, ভালো কথা বলার জন্য যাই, বাট ওর কথাগুলো সম্পূর্ণ রকমের নেগেটিভ থাকে। মানে এতটাই নেগেটিভ যে আসলে ওই কথাগুলো নেওয়ার মতো না। আমি ওর হার্ড কথাগুলো নিতে পারি না। একটা সময় আসলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। সেই খারাপ লাগা থেকে আমি বললাম যে তৃষা, তুমি আমার সাথে অ্যাটলিস্ট এরকমটা করতে পারো না, এরকমভাবে দুর্ব্যবহারও করতে পারো না, এরকমভাবে আমার সাথে তুমি কথাও বলতে পারো না। এই জিনিসগুলো আমাকে খুব বেশি কষ্ট দিতেছে, তুমি প্লিজ আমার সাথে এরকমটা করো না। ও আমাকে বলতেছে আপনি কী বলতে চান, আমি ডিরেক্টলি আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনি কী বলতে চান। এবার আগের মুখে বলেই দিলাম যে তৃষা, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাই। ও আমাকে বলে কেন, আমার প্রতি সিম্প্রীতি আসছে এই জন্য? আমি বললাম সিম্প্রীতির ব্যাপার না, তোমাকে আমার ভালো লাগে এবং সর্বদিক থেকে আমার কাছে মনে হয়েছে আমি এরকম একটা পার্টনারে আমার লাইফের জন্য খুঁজতেছিলাম। ও আমাকে তখন বলে সবেমাত্র কলেজে পড়েন, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাবেন, ইউনিভার্সিটি শেষ করে চাকরি বাকরি করবেন, এরপরে না হয় আপনি বিয়ে করবেন, কিন্তু আপনি এখনই বিয়ে করে ফেলতে যাচ্ছেন। আর আপনি জানেন যে আমি আপনার ক্লাসমেট, কখনো ক্লাসমেটকে বিয়ে করতে পারে না। আমি তখন বললাম তৃষা, এত অঙ্ক, এত নেই নীতি, এত নেই পরায়ণ কথাবার্তা আমি এসব বুঝি না, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই, সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি। এখন তুমি যদি এই কথাগুলোর একটা এক্সট্রা যুক্তি, এক্সট্রা কারণ, খারাপ নেগেটিভ কোনো চিন্তাভাবনা নিয়ে তুমি আমাকে ইন্টেনশন নিয়ে তুমি কথাবার্তা বলো, এগুলো তো হতে পারে না এবং আমি তো এইসব কথাবার্তাগুলো নিতে পারবো না। একটা পর্যায়ে তখন আমাকে বলতেছে যে আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আপনি চাচ্ছেনটা কি, মানে আপনার মূলত চাওয়াটা কি সেটা আমাকে বলবেন, আমার কাছ থেকে আপনার কী চাওয়া। আমি বললাম আমি তোমাকে ভালোবাসি। ও আমাকে বলে ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে, যদি ভালোবাসেন তাহলে সেটা শুধুমাত্র ভালোবাসার মধ্যেই থাকবে, আপনি কোনোভাবে আমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবেন না। হয় না যে আমাকে কোনো একটা সাহায্য করা, সহযোগিতা করা, কে হেল্প করা, এগুলো আপনি কিছুই করতে পারবেন না। নর্মালি আমার সাথে রিলেশন রাখবেন, নর্মালি আমার সাথে কথাবার্তা বলবেন এবং শুধু অতটুকুই, মানে কোনো রকমের কোনো সম্পর্ক বা আমাকে কোনো টাকা পয়সা দেওয়া, ওইগুলো আপনি করতে পারবেন না। আমি বললাম দেখো, টাকা পয়সা যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে দিব। ও বলে না, যদি এরকমটা হয় তাহলে আমি সম্পর্ক করতে রাজি নেই। আর যদি আপনি এরকম আমাকে প্রমিস করেন, ওয়াদা করেন যে আমাকে কোনো টাকা পয়সা দিবেন না, মানে জাস্ট আমাদের রিলেশন থাকবে, রিলেশনটা একটা রিলেশনের মাঝে যা যা হওয়া দরকার তাতেই হবে, কিন্তু কোনো টাকা পয়সা এই রিলেশনের মাঝে আসবে না, আপনি আমাকে কোনো টাকা পয়সা দিবেন না, যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনার সাথে রিলেশনে যেতে পারি। ওর কথাটা শোনার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমি তোমার কথা মানলাম, ওকে আমি তোমার সাথে রিলেশনে ইনভলভ হবো, কিন্তু আমি তোমাকে টাকা পয়সা দিব না। এরকম করে তখন আমার ওর সাথে ঠিক সেদিনকার পর থেকে একটা নতুন সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কের নাম এক কথায় ভালোবাসা বলাই চলে। আমরা দুজনকে খুব ভালোবাসি এবং এক মিষ্টি প্রেমের সম্পর্ক তখন দুজনের মাঝে হতে থাকে। এরকম করে একটু একটু করে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ওর প্রতি আমার অনেক ভালো লাগা কাজ করে এবং আমার প্রতি অনেক ভালো লাগা কাজ করে, বাট কোনো রকম আমি কোনো টাকা পয়সা দিতে পারি না। টাকা পয়সার প্রসঙ্গে কোনো কথা আসলেই বা টাকা পয়সা দিতেও এরকম কোনো কথা শুনলে ও খুব রাগ করে ফেলে, মানে আমার সাথে কথা বলতে চায় না, আমার কাছ থেকে দূরত্ব তৈরি করে ফেলে এবং কেন যেন আমাকে একটু অবহেলাও করে। তো টাকা পয়সা চায় না আর আমিও টাকা পয়সা দিই না, যেরকম করে আসে এরকম করে সম্পর্কটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিলাম, যে দেখা যাক কী আছে বা ভাগ্যে কী হয়। এরকম করে আমরা তখন একই সাথে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ইন্টারে মোটামুটি ও ভালো রেজাল্ট করে, আমিও ভালো রেজাল্ট করি। ইন্টারমিডিয়েটটা পাস করার পরে আমি তখন অনার্সে ভর্তি হই, ও অনার্সে ভর্তি হয়, আমি অনার্সে ভর্তি হই। তো ওই সময় কিন্তু আমাদের রিলেশনটা খুবই গভীর থাকে, মানে দুজনের সম্পর্ক এতটাই গভীর যে মানে মরে যাবে একজন আরেকজনকে ছাড়া, ঠিক সোজা কথা যেটা। ও আমাকে ছাড়া বাঁচে না, আমিও তাকে ছাড়া বাঁচি না। সম্পর্কটা এতটা গভীর হয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ করে ও আমাকে বলতেছে আচ্ছা লিটন, তুমি কি আমাকে সত্যি সত্যি বিয়ে করবা? এবং এর মাঝে কিন্তু আমাদের শারীরিক সম্পর্কটা হয়ে গেছে বেশ কয়েকবার। এটা মানে আমরা খুলনাতে ঘুরতে যাই এবং খুলনাতে ঘুরতে যাই বলতে সুন্দরবনে ঘুরতে যাই ট্যুরিস্টে। আপনারা হয়তো অনেকেই জানেন যে সুন্দরবনে বোট নিয়ে ঘুরতে যাওয়া যায়, সেখানে ঘুরতে যাই 3 দিন 2 রাতের জন্য। তো ওইখানে ঘুরতে যাওয়ার পর ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্কটা হয়ে যায় এবং এরপর থেকে মাঝে মাঝে হয়। তো ও আমাকে তখন বলতেছে যে তুমি কি আমাকে বিয়ে করবা, এই যে তুমি আমার সাথে এরকম সম্পর্কটা করলা বা এরকম একটা সম্পর্কে তুমি আমার সাথে জড়ালা। আমি বললাম অবশ্যই বিয়ে করব এবং আমি তোমার সাথে যা কিছু করেছি সবটাই আসলে বিয়ে করার জন্যই করেছি, বিয়ে করব, সংসার করব, এইসবের জন্যই কিন্তু তোমার সাথে আমার এটা করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। ও আমাকে বলে আমার না বিশ্বাস হয় না, কারণ বড়লোকের ছেলে তো, ওদের চেঞ্জ হইতে কোনো সময় লাগে না, এরা আজ এক কথা তো কাল এক কথা, ওরা মানে মুহূর্তের মধ্যে পাল্টে যায়। সুতরাং তোমাকে বিশ্বাস করতে আমার খুব কষ্ট হয়, তুমি সত্যি আদৌ আমাকে বিয়ে করবা কিনা এটা আমি জানি না, কিন্তু জানো তুমি যদি আমাকে বিয়ে না করো আমি খুব কষ্ট পাবো, আমি মরে যাব। আমি ছোটোবেলা আমার বাবাকে হারাইছি, মায়ের আদর ভালোবাসা নিয়ে আমি এই পর্যন্ত আসছি, জীবনের সুখ শান্তি কাকে বলে ওটা আমি আমার জীবনে দেখিই নাই, কিন্তু তোমাকে পাওয়ার পর আমি অন্যরকম নতুন পৃথিবী পেয়েছি। আমার কাছে মনে হয় যে আমার এই পৃথিবীর রাজকুমার তুমি আর রাজকন্যা আমি।
ছোট্ট এই পৃথিবীতে দুজন অনন্তকাল বেঁচে থাকবো, ভালোবাসার এক নতুন আখড়া আমরা তৈরি করব। ওর কথাগুলো শুনে তখন আমার ভিতরে নিজের কাছে অনেকটা ভালো লাগলো যে একটা মানুষ আমাকে এতটা ভালোবাসতে পারে, যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। ওর অকৃত্রিম ভালোবাসায় তখন আমাকে এক অন্যরকম মানুষ হিসেবে তৈরি করে। যাই হোক, এরকম করে তখন সম্পর্কটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো। ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় হঠাৎ করে সেখান থেকে তৃষা আমাকে চাপ দিল বিয়ে করার জন্য। মানে হঠাৎ করে চাপ দিল, মানে অনার্সে পড়া অবস্থায় যে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করে ফেলো, যেহেতু তুমি আমাকে বিয়েই করবা এবং আমরা সারা জীবন একসাথে থাকবো, তাহলে আমরা বিয়েটা করিয়ে রাখি। এভাবে বিয়েটা না করে না থেকে আমি বিয়েটা করে রাখি। আমি তখন বললাম যে তুমি কি আমাকে বিয়ে করার কথা বলতেছো? বলে হ্যাঁ, আমি তোমাকে জোর দিয়ে বলতেছি তুমি বিয়ে করে ফেলো। তো যেহেতু আমি ওকে ভালোবাসি এবং ও দেখতে শুনতে আমার মানে খুবই পারফেক্ট, আমার পছন্দনীয়, তাহলে তো বিয়ে করতে আমার কোনো আপত্তি থাকে না। আমি তখন ওর কথা মতো ওকে তখন বিয়ে করে ফেললাম। এটা কাজী অফিসে নিলাম, নিয়ে আমার যে বন্ধুবান্ধবগুলো ছিল কয়েকজনকে ডাকলাম, ডেকে ওখানে আমাকে বিয়ে করলাম। এখন আমি যখন বিয়ে করলাম, তো আমাদের তো খুলনা আমার আব্বার কিন্তু অনেক পরিচিত লোকজন আছে, আব্বার বন্ধুবান্ধব, এবং আব্বা যেহেতু হাই প্রোফাইলের একজন বিজনেসম্যান, তো সেখানে অনেকে আমার আব্বাকে চিনে। সে জায়গা থেকে আমার আব্বার কাছে তখন এই ইনফরমেশনটা চলে যায় যে আমি তৃষাকে বিয়ে করছি। আব্বা বিষয়টা জানতে পারে। আব্বা বিষয়টা জানতে পারে এই মর্মে আমি বুঝলাম যে আমার আব্বা ব্যাপারটা আম্মুর সাথে আলাপ করছে। যে আলাপ করার পরে আম্মু তখন আমাকে জিজ্ঞেস করছে যে লিটন, এরকম এরকম ঘটনা, এটা কি সত্য না মিথ্যা আমাকে বলে। আমি তখন বললাম যে মা দেখো, কতজনে কত কথা বলে, বাট ওইসব কথায় তুমি কখনো কান দিও না। মানুষের কথায় কান্না দিয়ে তুমি আমাকে নিয়ে চিন্তা করো। তো আমার আম্মু তখন বলতেছে যে না, মানুষ যা কিছু বলে, মানে লোকে যা বলে তা কিছু না কিছু হলেও কিন্তু সত্য। লোকে কিন্তু একদম বাঞ্ছনিক কথা বলে না, এবং তুই সম্ভবত এরকম কিছু করছিস, এটার জন্য তোর আব্বার কাছে ইনফরমেশন আসছে। যাই হোক, আমি এটা তখন আমার আব্বুকে আর কোনো কিছু, মানে আম্মুকে স্কিপ করে ফেললাম। ব্যাপারটা 2-3 মাস পরে আম্মু তখন ভুলে গেল, আব্বু ভুলে গেল। যারা বলেছিল আমার আব্বু আম্মু এই কথাগুলো আমলে নিল না। কিন্তু 2-3 মাস পরে ভাই হঠাৎ করে এবার তৃষা আমাকে বলতেছে যে তুমি আমাকে বাসায় উঠাও, মানে আমাকে তোমার ঘরে উঠাও। তো আমি বললাম যে বিয়েটা তো করলাম মাত্র, এখন মানে মাত্র কয়েকটা মাস গেল, এখনও তো সব কিছু আসলে ওভাবে ঠান্ডা হয়নি, এখন তোমাকে হুট করে আমি বাসায় উঠাবো, এটিকে আমার ফ্যামিলি মেনে নেবে? ও আমাকে বলে তুমি তো আমাকে বিয়ে করছো জাস্ট আমাকে ব্যবহার করার জন্য, একটা মেয়েকে ইউজ করার জন্য তুমি জাস্ট আমাকে বিয়েটা করছো। কারণ বিয়ে না করলে তো তুমি ওইভাবে আমাকে পাইতেছো না, যখন ডাকো তখন তো আর পাও না। তো যেহেতু বিয়েটা করছো, যখন ডাকবা তখনই পাবা, এই কারণে তো বিয়ে করছো। তো ঠিক আছে, আমি বুঝে গেছি, তুমি আমাকে তোমার বাসায় উঠাইতে হবে, আদারওয়াইজ আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তখন ভাই অন্যরকম টেনশনে পড়ে গেলাম। কী রে, মানে আমি প্রথম থেকেই ওর সাথে আমার সম্পর্কটা এরকম হয়ে আসছে, আমি যেটাই মানে পজিটিভলি চিন্তা করি ও এটা নেগেটিভলি চিন্তা করে। আমি ওকে ভালো মনে জিজ্ঞেস করি কেমন আছো, ও একটা সঠিক মানে একটা খারাপ সিদ্ধান্ত ওর মনে নিয়ে নেয়। তো এটা কেন আছে আমি কেন জিজ্ঞেস করলাম, কেমন আছো এই কথা আমি কেন জিজ্ঞেস করলাম, মানে আফটার দ্যাট সব কিছু মিলে ও জানি কেমন একটু মানে অন্যরকম মনে হচ্ছে। যাই হোক, তারপর আমি ওর সাথে কথা বলতেছি যে ঠিক আছে সব কিছু ঠিক করবো, বা কথাবার্তা বলতেছি, এরপর আমি কথা বলি। এরকম করে কথা বলতে বলতে মানে আমি যতটাই তার সাথে ক্লোজ হওয়ার জন্য চেষ্টা করতেছি, ও আমার সাথে কোনোভাবেই ক্লোজ হয় না। ওর কথাই একটা যে ওকে আমার বাসায় উঠাইতে হবে। তখন আমার ভিতরে একটু রাগ লাগলো আর কি ওই সময়টাতে, যে এরকমটা কেন করে, আমাকে ভালোবাসলেও তো আমার সাথে এরকমটা করতো না। বাসে ওঠানোর জন্য তো এরকম সিক্রেট এরকম পাগলামি তো কোনো মানেই হয় না। আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবেসে আমার ঘরে উঠাবো, পরিস্থিতি যখন সব কিছু ঠিক হবে, আমার কোনো প্রবলেম থাকবে না, দেন আমি ওকে আমার ঘরে উঠাবো। কিন্তু এরকম প্রবলেমের মাঝে ওকে আমার ঘরে উঠতে যাচ্ছে, তার মানে ও যাচ্ছে যে আমার পরিবারের সাথে আমার সম্পর্কটার মধ্যে একটা ব্যাঘাত ঘটুক, মানে একটা সম্পর্কের একটা টানা পড়া হোক, এটা মনে করে আমিও তখন ওর সাথে রাগ করে ওর সাথে কথা বলি না। সপ্তাহখানিকের মতো ওর সাথে কথা বলি না। সপ্তাহখানিক পরে তখন আমাদের ওই ইউনিভার্সিটির এক বড় ভাই, মানে খুবই বড় ভাই, তিনি আমাকে তখন বলতেছে যে লিটন, তোমার ব্যাপারে একটা কথা শুনলাম, তৃষার সাথে এটা কতটুকু সত্য আমাকে বলে। তুমি খুবই বড় ভাই, মানে রাজনীতি করে, তো ওনারা আমরা খুব সম্মান করি। আমি বললাম যে হ্যাঁ ভাই, কথাটা সত্য। পরে বলে মেয়েটা তোমাকে তোমার ঘরে উঠতে চাইছে বিয়ে করার পরে, এটা কি তার কোনো অপরাধ হয়েছে? আমি বললাম যে না ভাই, আসলে এটা কোনো অপরাধ না, কিন্তু বড় কথা হচ্ছে আমার ফ্যামিলি তো বুঝতে হবে, তো আমার ফ্যামিলি তো এটা এই বিষয়ে মানবে না। এখন উনি আমাকে তখন বলতেছে যে না মানলে বিয়ে করলা কেন? তাই আমি বললাম ভাই, বিয়ে করছে ভালো কথা, কিন্তু আমি তো আমার পরিস্থিতি সামলায় উঠাবো। বলে না, তোমার তো পরিস্থিতি, তুমি তো 18 বছরের নিচে না, তুমি 18 বছরের উপরে, 21-এর উপরে তোমার বয়স হয়েছে। এখন তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারো, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিতে পারো বাংলাদেশের আইন অনুযায়ী। সুতরাং সেখানে তোমার ফ্যামিলি মানবে কি মানবে না, এইটা বলে তো একটা মেয়েকে তুমি এরকম রাস্তায় ঘুরাইতে পারো না। তা আমি তখন ওই বরাবরই বললাম যে ভাই, আমি তো রাস্তায় ঘুরাচ্ছি না, ওর সাথে আমার রিলেশন আছে এবং আমরা একজনকে বিয়েও করছি, তো এখনও ওর ফ্যামিলির সাথে থাকতেছে, ওর আম্মুর সাথে থাকতেছে।
তো আমি তো আমার ফ্যামিলিটাকে ঠিক করে অ্যাটলিস্ট অনার্সটা কমপ্লিট করে গ্র্যাজুয়েশনটা শেষ করার পরে একটা জব নেবেন, এরপর আমি তাকে নিয়ে যাব। আর আমার বাবা এত নিম্ন ক্লাসের কোনো ফ্যামিলির মেয়েকে আমার বাবা মেনে নেবে না। এটা বড় ভাই সে একই সুরে কথা বলতেছে, তৃষা যা বলতো তাই। ও তার মানে কি মেয়েটাকে ইউজ করার জন্য তুমি বিয়ে করছো, তাকে ব্যবহার করার জন্য, রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য? কি বলো ভাই, 200 টাকায় মেয়ে পাওয়া যায়, কিন্তু তুমি কেন মেয়ের জীবনটা নষ্ট করলা? মানে কথাগুলো শোনার পরে আমার আসলে এত খারাপ লাগতেছে, যে এত পরিমাণের কষ্ট লাগতেছে। মানে কী রে ভাই, এরকম করে কেন বলতেছে, মানে এরকম করে বলার মানিটা কি? তখন ভিতরে খুবই কষ্ট হয়। অ্যান্ড একটা পর্যায়ে আমি বড় ভাইয়ের সাথে একটু রাগারাগি করে ওখান থেকে চলে যাই। বড় ভাই আমার কিছু বলেন, আমি চলে যাই। অ্যান্ড পরের দিনে যখন কলেজে আসি, আসার পরে সব মেয়েরা, মানে ইউনিভার্সিটির সব মেয়েরা আমাকে বলতেছে যে লিটন ভাই আপনাকে অনেক ভালো মনে করছিলাম, বাট আপনি তো মানুষটা খুব খারাপ, আপনি ওরে বিয়ে করলেন, এখন ঘরে উঠাচ্ছেন না, স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না, আজকে এই হোটেলে তো কালকে ওই হোটেলে, এক এক হোটেলে আপনি ওকে ব্যবহার করছেন, ওকে ইউজ করেছেন, এটা তো ভাইয়া ঠিক না। মানে যতটুকু পারতেছে আমাকে পুরোভাবেই হচ্ছে এরকম হেনস্থা করে কথাবার্তা বলতেছে। তাই আমি এগুলোকে বলতেছি, দেখো তোমরা ভুল বুঝতেছো, ভুল মনে করতেছো, আসলে বিষয়টা এরকম না। আমি ওকে পছন্দ করি, অ্যান্ড আফটার দ্যাট সব কিছু ঠিক আছে, বিয়েও আমি করছি, আমার ঘরে উঠাবো, কিন্তু না। এবং কলেজের সবার কথাই একটা, যে ওকে আমার ঘরে উঠাইতে হবে, এবং ইমিডিয়েটলি, এখনই, কোনো কথা নাই, আমি কোনো টাইম নিতে পারবো না, কোনো সময় নিতে পারবো না, ওকে আমাকে ঘরে উঠে ফেলতে হবে। এই অবস্থার মধ্যে এবার আমি কি করব? আমার পক্ষে তো কেউ কথা বলার মতো কোনো মানুষ নেই না, আমার পক্ষে কেউ কথা বলেও না। এবার তৃষা একরকম আমাকে হুমকি দিতে শুরু করছে, যে তুমি আমাকে ঘরে উঠাইবা, নাহলে আমি আইনের আশ্রয় নিব, আমি মামলা করব, এই করব ওই করবো, মানে একরকম হুমকি ধুমকি দিচ্ছে। পরে সবাই যেহেতু এরকম করে বোঝাচ্ছে, আমি তখন বললাম যে আমাকে একটু সময় দাও, আমি একটু আমার ফ্যামিলির সাথে কথা বলি, মানে আমার বাবা তো আছে, বাবার সাথে কথা বলি, বাবার অনুমতি ছাড়া তো আর আমি এভাবে হুট করে তৃষাকে আমার ঘরে উঠাইতে পারি না, এটা তো আমার দ্বারাই সম্ভব না। দেন এবার ও বললো যে আচ্ছা ঠিক আছে, দেন তুমি তোমার বাবার সাথে কথা বলে আমাকে তোমার ঘরে উঠাও। পরে আমি বাবার সাথে ওই দিন আর বলি নাই, তার 2 দিন পরে, মানে খুবই ছোটো হয়ে গেছে আসলে, মানে এই সময়ে বাবাকে এই ধরনের কথাগুলো বলা, এটা তো আসলেই ভালো দেখায় না, এবং আব্বাই কথাগুলো ভালোভাবে নিবেও না, আমি বুঝতেছি, কিন্তু না বলেও তো থাকতে পারতেছি না, কারণ তৃষার এখান থেকে খুব প্রেশার, খুব চাপ। তো একরকম মানে দুঃখ নিয়ে তখন আমি আমার বাবার কাছে তখন আমি বললাম যে বাবা, এমন এমন ঘটনা, আমি তো একটা মেয়েরা পছন্দ করি এবং তারে আমার ভালো লাগে, তো বিয়ের ব্যাপারটা বলি নাই, যে আমি তারে বিয়ে করতে চাই, এটা বলছি। তখন আব্বু প্রথম দিকে খুব খুশি হলো, বললো যে কোথায়, মেয়ের বাসা কোথায়। পরে আমি ঠিকানা দিলাম যে এই ঠিকানা। সব কিছু দেওয়ার পরে, যেহেতু এটা অনেক বছর আগে একবার আব্বা বিষয়টা জানতে পারছে, বাবা আমার সময় ভুলে গেছে, আমাকে বলে ঠিক আছে আমি তোমাকে কালকে জানাবো। তো এর পরের দিন আমি যখন কলেজে যাব, সকালবেলা কলেজে যাওয়ার জন্য বেরোইছি, আব্বু রাতের মধ্যে খবর নিয়ে নিছে, ফোনের মাধ্যমে যাকে যাকে জানানো দরকার, বলা দরকার, বলে আব্বা খবর নিয়ে নিছে। সকালবেলা আমি যখন কলেজে যাবো, আমাকে ডাইকা বলতেছে যে লিটন বসো, তোমার সাথে কথা আছে। বসছি, পরে বলতেছে এই মেয়েটাকে তুমি কীভাবে চিনো? আমি বললাম যে আব্বা তো আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি, আমি একই সাথে একই স্কুলে পড়ছি, এখন ইউনিভার্সিটিতেও পড়ি, আর সরি কলেজেও পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ি। আমার আব্বা বলে তুমি জানো এই মেয়ের মা কী করতো? আমি বললাম যে হ্যাঁ, তো ওর মা বিয়ে হয়েছে, কিন্তু লাইক হচ্ছে ওর বাবা মারা গেছে। পরে বলে না, বাবা তো মারা যায় না, এই মেয়ের বাবা এখনও আছে। আমার আব্বা আমাকে বলতেছে। আমি বললাম যে কি বলেন, আমি তো জানি যে ওর বাবা মারা গেছে। বলে না, ওর বাবা এখনও আছে, ওর মায়ের চরিত্র ভালো ছিল না, ওর বাবাকে বিয়ে করার পরেও ওর মা বিভিন্ন লোকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িত ছিল, এবং জড়িত থাকার কারণে একটা পর্যায়ে ওর বাবা বাধ্য হয়ে মেয়েটার মাকে ছেড়ে দেয়, এবং ছেড়ে দিলেই যে ওর মা শান্ত হয়ে যায় ব্যাপারটা কিন্তু তা নয়। তিনি এখন পর্যন্ত বিভিন্ন বড় লোকদের সাথে অবৈধ সম্পর্ক করে, তাদের সাথে খাটে যায় এবং রুম ডেট করে। আমার আব্বার মুখ থেকে এই কথাগুলো শোনার পরে আমার তখন খুব খারাপ লাগলো যে আব্বা তুমি এগুলো কী বলতেছো, তৃষারা খুবই গরিব, এবং তুমি যেরকম করে বলতেছো এরকম না। আমার আব্বা বলে না, তুই ওদের ঘরেতে গিয়া, ওদের বাসায় গিয়ে একদিন বাসায় গিয়ে দেখবে যে ওরা আসলে ধনী না গরিব। তোর বাসায় কী ফার্নিচার আছে, ওদের বাসায় এর চেয়েও বেশি ফার্নিচার। এবং এক কথায় মেয়ের মা টোটালি প্রস্টিটিউট। সো আমি কোনো প্রস্টিটিউটের মেয়েকে বিয়ে করাতে পারবো না। আব্বার মুখ থেকে এটা শোনার পরে তো আমার মনে হয় আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে। আমি মানে আব্বার তখন আর নিতে পারতেছিলাম না যে আব্বা এটা আমাকে কী বললো। যাই হোক, ওই দিন আব্বুর সাথে কথাবার্তা বলার পরের দিন আমি হঠাৎ করে তৃষারে বলতেছি, তৃষা আমি তোমাদের বাসায় যাব। ও তখন আমাকে বলে কেন আমাদের বাসায় কেন? আমি বললাম যে যাবো তোমার আম্মুর সাথে দেখা করবো। কেন আমি কি তোমার আম্মুর সাথে দেখা করতে পারি না? ও বলে হ্যাঁ পারো, তো চলো। এর পরের দিন ভাই আমি ওদের বাসায় যাই, তৃষাদের বাসায়। এবং বাসায় যাওয়ার পরে আমার আব্বা যেই কথাগুলো বললো, সমস্ত কথাগুলোর মিল আমি পাইছি। তৃষাদের বিশাল একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটে তারা ভাড়া থাকে নাকি, এবং ওই ফ্ল্যাটের মধ্যে এত ফার্নিচার, কার্পেট বিছানো ফার্নিচার,
মানে মানে অনেক এক্সপেন্সিভ জিনিস এখানে। তো এত দামি জিনিসগুলো ওর এই ফ্ল্যাটে থাকবে কীভাবে? এটা কীভাবে সম্ভব? এত দামি জিনিস ওর এই ফ্ল্যাটে থাকার তো কোনো মানে হয় না। এগুলো কে দিল? কোত্থেকে আসলো? তো মনের ভিতরে আমার হাজারটা সন্দেহ তখন জাগতে শুরু হলো যে মূলত এগুলো কোথায় পাইছে, কোত্থেকে আনছে। তো এরকম প্রশ্নগুলো আমার মনে জাগতেছে। জাগার পরে আমি ওই দিনই সন্ধ্যার সময় তৃষায় জিজ্ঞেস করলাম যে, তৃষা, তুমি আমাকে যেটা বললে যে তোমার আম্মা একটা 3rd ক্লাস মানে 3য় শ্রেণীর সরকারি কর্মকর্তা ছিল, সেখান থেকে রিটায়ারমেন্ট হয়, অল্প কিছু টাকা পায়, সেই টাকা দিয়ে উনি কোনোভাবে মানে চলতেছে। তার উপরে ভিতরে তোমাদের বাসায় এত ফার্নিচার, তোমাদের বাসায় বাসার রেন্টও তো অত বেশি, মানে এটা কীভাবে সম্ভব? ও তখন আমাকে বলছে, তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি আমাকে কী মনে করো? এটা সেটা মিলেও তখন আমাকে অনেক খারাপ বাজে কথা বলতেছে। তখন আমি আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি, না পারি ফ্যামিলির পক্ষে যাইতে, না পারি তৃষার পক্ষে থাকতে। কারণ আব্বা যে কথাগুলো বলছে এই কথাগুলো তো সত্য। আমি তৃষার বাসায় ওরকম মিল পাইলাম। এখন ওরা যে ছেড়ে যাব তাও তো পারতেছি না, কারণ ওর সাথে আমার ইউনিভার্সিটির সব পোলাপাইন এবং ওরা মানে মোটামুটি একটা কোরাম। আমি যদি ওরে কোনোভাবে ছেড়ে দিই, আমি বাঁচতেও পারবো না। অবস্থাটা এরকম হয়ে গেছে। তাই আমি তখন চিন্তা করতেছিলাম যে কী করা যায়। আর এই মেয়েটা শত করতো বাবা নাই, এটা তো সত্য। পরে আমি পুনরায় আমার ফ্যামিলিতে আবারও যাই, আমার আব্বাকে আবারও বোঝাই যে, আব্বা দেখেন, ও আসলে আমাকে অনেক পছন্দ করে, এটা আমি ওকে অনেক পছন্দ করি। লাস্ট পর্যন্ত আমি বাবাকে বলেই দিলাম যে, বাবা, আমি তো তোমার অমতে মেয়েটাকে বিয়ে করে ফেলছি, ও তো আমার বউ। এবং এটা শোনার পর আমার আব্বা বলে, কাবিন কয় লাখ টাকা করছো? আমি বললাম যে 5 লাখ টাকা। আব্বা বলে, আমি একটা চেক লিখে দিতেছে 5 লাখ টাকার, এই চেকটা মেয়েটাকে দিয়ে দাও, দিয়ে ছেড়ে দাও। আব্বু যখন এই কথাটা বললো, আব্বুর কথাটা শোনার পর আমি তখন রুমে গেলাম। রুমে গিয়ে আমি তখন চিন্তা করতেছি, সেম এই কথাটাই আমাকে একদিন তৃষা বলেছিল যে, তুমি তো আমাকে বিয়ে করছো আমাকে ইউজ করার জন্য, আমাকে পার্মানেন্টলি ব্যবহার করার জন্য তুমি আমাকে বিয়ে করছো, আমার সাথে সংসার করার জন্য না। এবং তুমি একদিন আমাকে কাবিনের টাকা ফিরিয়ে দিয়া তুমি আমাকে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে চলে যাবা। ঘরে যাওয়ার পর এই কথাটা আমার মনে হলো যে একদিন তৃষা আমাকে এই কথাটা বলেছিল। এবং আব্বার কথার সাথে আজকে তৃষার ওই পুরনো কথাটার খুব মিল আমি পেয়ে গেলাম। তখন আমি চিন্তা করলাম, আমি কি আসলে এরকম? আমি কি কোনো খারাপ ছেলে? মানে আমি কি কোনো দুর্চরিত্রা? মানে আমার কি চরিত্রে কোনো প্রবলেম আছে যে আমি এভাবে একটা মেয়েকে ঠকাবো, এভাবে একটা মেয়ের লাইফ নিয়ে খেলা করব, এইভাবে তার ইজ্জত নষ্ট করব? মানে আমার কাছে পুরোটা ব্যাপারে তখন খুব বেশি কষ্টকর মনে হচ্ছে। আমার তখন মনে হলো যে না, এটা হতে পারে না। আমি তৃষাকে এভাবে কাবিনের টাকা দিয়ে আমি তৃষাকে ছাড়তে পারবো না। তাহলে আমি তৃষার কাছে সারা জীবন অপমানিত হয়ে থাকবো এবং সারা জীবন আমি তৃষার কাছে ছোট হয়ে থাকবো। এটা আমি করতে পারবো না। দেন এরপরের দিন আমি ডিরেক্টলি আমার আব্বার অফিসে যাই। আমার আব্বার একটা অফিস আছে খুলনা শহরেই। আমি অফিসে গিয়ে আব্বুকে বললাম যে, আব্বু, এমন ঘটনা, আমি তো তৃষাকে ছাড়তে পারবো না, অ্যান্ড আমি ওকে আমার ঘরে উঠাবো। আব্বু তখন আমাকে বললো যে, ঘরে উঠাবো মানে কোন ঘরে উঠাবা? আমি বললাম, যে ঘরে আমি থাকি, মা থাকে, তুমি থাকো, এই ঘরে আমি উঠাবো। আমার আব্বা তখন আমাকে বলতেছে, তোর কি মাথা ঠিক আছে? তা আমি বললাম যে, মাথা ঠিক আছে মানে এটা কোন ধরনের কথা বলতেছো? কেন, আমি কি ওকে আমার ঘরে উঠাইতে পারি না? ও আমার বউ, আমার ঘরে উঠবে না? আমার আব্বা বলে, বিয়ে করছো যেখানে, বউ রাখবার সেখানে, এরকম উল্টাপাল্টা বউ আমার ঘরে উঠবে না। যেটাকে আমি যাব, আমার পরিবারের লোকজন যাবে, দেখে শুনে বুঝে আমরা বিয়ে করাবো, ওই বউ আমার ঘরে উঠবে। এছাড়া তোমার পছন্দের কোনো মেয়ে আমার ঘরে উঠবে না। আব্বা তখন ডিরেক্টলি আমাকে এটা বলে দিল। আমি তখন বললাম যে, আব্বা, এটা হতে পারে না, তুমি একটু বুঝতে চেষ্টা করো যে আমরা দুজনকে বিয়ে করে ফেলেছি, এই সময় তো তুমি এগুলো বললে হবে না। আব্বা বলে, আমি কোনো কথা শুনতে চাই না, এবং নেক্সট টাইম যদি তুমি এই ধরনের আর কোনো কথা বলো, আমি বাধ্য হবো তোমাকে ঘাট ধাক্কা দিয়ে আমার ঘর থেকে বের করে দিতে, তুমি আমার ঘরে থাকতে পারবে না। এটা বললাম। আমি তখন একরকম মন খারাপ করে আব্বার অফিস থেকে আসলাম। আসার পরে আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে আম্মুকে ব্যাপারটা জানাইলাম যে, আম্মু, এমন ঘটনা, আব্বু আমার সাথে এই ব্যবহার করছে এবং আব্বু এটা বলতেছে। আম্মু আমাকে বলো, তোর আব্বা যা বলবে তোর আব্বা তাই করবে। তোর আব্বা এমন একটা মানুষ, সে মুখে যা বলে এবং এটাই তার অন্তরের কথা। এখানে কোনো অন্যরা কেউ কোনো কথা বললে অন্য কোনো কথার মূল্যায়ন তোর আব্বা করবে না, এবং অন্য কোনো কথা শুনেও লাভ নেই, অন্য কোনো কথা বলেও লাভ নাই। আমি তখন আমার মারে বললাম যে, মা, এটা কেমন কথা তুমি বলতেছো? আমি তৃষাকে বিয়ে করছি, ও আমার বিবাহিতা বউ, কারণ আমি ওকে আমার ঘরে উঠাইতে পারবো না। আমার আম্মা বলে, আচ্ছা ঠিক আছে, আজকে রাতে তোর আব্বা আসুক, আমি তোর আব্বুর সাথে কথা বলি। আর এদিকটা তো তৃষা আমাকে ফোন দিয়ে মেরে ফেলতেছে যে, আমি কবে উঠবো, কবে তুমি আমাকে ঘরে উঠাবা, কবে নিয়ে যাবা। মানে তৃষার একটা চাপ, ফ্যামিলির একটা চাপ, বাবার চাপ, পড়াশোনার চাপ, মানে আমি সব কিছু মিলে যেন কেমন হয়ে যাচ্ছিলাম, মানে নিস্তেজ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, রাতের বেলা আব্বা আম্মা কী কথা বলছে আমি জানি না। সকালবেলা দেখলাম যে আম্মুর মনটা খুব খারাপ। আম্মু একরকম কান্না করতেছে। আমি বললাম যে, আম্মু কী হয়েছে? আব্বু তখন অফিসে চলে গেছে। আম্মু আমাকে বলে, তোর আব্বা এই সম্পর্ক কোনোদিনও মানবে না, এবং বলছে ভালো এখনও সময় আছে তুমি ওই মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য, এবং ওই মেয়েকে যদি তুই না ছাড়িস তাহলে তোকে ওই ঘর থেকে বের করে দিবে,
আমাকেও বের করে দিবে। তখন আমার আব্বার উপর আমার খুব রাগ উঠে গেল, মানে অত্যন্ত রেগে গেলাম আমি। তো এই যে আমার আব্বা আমার সাথে এরকমটা করতে পারে না, মানে অ্যাটলিস্ট বাবা তো আমাকে বোঝার কথা, আমি তো ওনার সন্তান, আমি বিয়ে করছি আমার পছন্দে, তাতে সমস্যাটা কি? উনি তো আমার সাথে এরকম ব্যবহার, এরকম আচার আচরণ, এরকমভাবে উনি এটা আমার সাথে করতে পারে না, অ্যাটলিস্ট আমার কাছে এটা মনে হলো। হওয়ার পরে আমি তখন আমার বাবার উপরে খুবই ক্ষেপে গেলাম, রেগে গিয়ে আমি তখন আমার মাকে বলতেছিলাম যে মা তুমি একটা কাজ করো, আমি বাবার কাছে আর যাবো না, এবং বাবার সাথে আমি আর কখনোই কোনো কথা বলতে চাই না, এবং এই মুহূর্তে থেকে আমি বাসা থেকে বেরিয়ে যাব। সকালবেলা আমার আম্মু বলতেছে তুই কই যাবি? আমি বললাম কই যাবো জানি না, তবে আমি বেরিয়ে যাবো। যে বাবার কাছে আমার বিন্দুমাত্র কোনো মূল্যায়ন নাই, কোনো সম্মান নাই, যে বাবা আমাকে এতটা ছোট করে কথা বলে, অপমান করে কথা বলে, এবং তুমি তার স্ত্রী হওয়ার পরেও তোমার সাথে এরকম আচরণ করে, অ্যাটলিস্ট আমি এই বাবার সাথে থাকবো না। এটা বলে আমি তখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আম্মা আমাকে বলে দেখ বাবা কথা শুন লিটন, আমি আম্মুর কোনো কথা শুনলাম না, বেরিয়ে গেছি। বেরোয় আমি তখন তৃষাকে কল দিয়েছি, তৃষা আসছে। আসার পর আমি তৃষারে বললাম তৃষা আমি তোমার সাথে পালিয়ে যাবো, তুমি কি আমার সাথে যাবা? ও আমাকে বলে পালিয়ে যাবো মানে কোথায় যাবা? আমি বললাম যে আমি এখানে থাকবো না, আমি ঢাকায় চলে যাব। ঢাকায় আমার এক মানে দূর সম্পর্কের আত্মীয় আছে, আমার মায়ের আত্মীয়, ওনার সাথে কথা হয়েছে, আমি ওখানে চলে যাব, কারণ খুলনাতে আমি তোমাকে নিয়ে থাকতে পারবো না, আমার আব্বা তোমার ক্ষতি করবে, মানে চরম ক্ষতি করবে। তো তৃষা বলতেছে তাহলে আমার আম্মুর কী হবে? আমি বললাম তোমার আম্মুকেও নিয়ে চলো। ও বলেন আমি আম্মুকে নিতে পারবো না, আম্মু যাবে না, এবং আম্মু যেখানে আছে আম্মু ওইখানেই থাকবে, আর আমার আম্মু খুব অসুস্থ, মানে হাঁটাচলা করতে পারে না। তাই আমি বললাম তোমার আম্মুকে দেখার জন্য তো কাজের লোক আছে। বলে হ্যাঁ কাজের লোক আছে, তুমি চলো। ওই দিনে বিকালবেলা এক কাপড়ে যতটুকু ড্রেস ছিল, আমি আমার আম্মার ওই আত্মীয়ের সাথে কথা বলি ফোনে, ঢাকাতে কথা বলে আমরা ওইখানে চলে যাই রাতের বেলায়। যাওয়ার পরে ওই বাসায় আমি তখন উঠলে পরে ওই বাসায় থাকতে শুরু করি। প্রায় সপ্তাহখানিকের মতো ওই বাসায় থাকি, এবং তৃষা তার আম্মুর সাথে ফোনে যোগাযোগ রাখে। আমার সপ্তাহখানিক পরে আমার আব্বু তখন ওইখানে আসে ওই বাসায়। আইসা আমার আম্মার ওই আত্মীয়কে খুব গালাগালি করে, এবং তাদেরকে 3 দিনের আলটিমেটার দেয় যে 3 দিনের মধ্যে আমাকে ওনাদের বাসা থেকে বের করে দেওয়ার জন্য, যদি বের করে না দেয় তাহলে তাদের সমস্যা হবে। তাদেরকে একরকম আমার আব্বা মুখের উপরে ধমক দিয়ে যায়। ধমক দিয়ে আমার আব্বু তখন চলে যায়। গেলে পরে তারা তখন আমাকে ডিরেক্টলি বলে যে দেখো তোমার আব্বা যেহেতু জেনে গেছে তুমি আমাদের বাসায় আছো, এইভাবে তোমাকে আর রাখতে পারবো না, তোমাকে চলে যেতে হবে। তখন আমি আসলে কোথায় যাব? ঢাকা শহরের এমন না যে আমি কোনো কিছু চিনি, বা আমি ওখানে অনেকে আসছি বা পরিচিত, ওরকম কোনো কিছুই না। তো যাবোটা কোথায় চিন্তা করতেছি। পরে তৃষা আমাকে বলতেছে চলো আমরা এখানে থাকবো না। ওর কাছেও কিছু টাকা পয়সা থাকে, আমার কাছেও থাকে, তো সব কিছু মিলে আমি তখন ওখান থেকে চলে নতুন একটা বাসা ভাড়া করি। তো বাসা ভাড়া করে ওই বাসায় থাকতেছে। তার প্রায় 4 মাস পরে হঠাৎ করে তৃষার আম্মু মারা যায়। এবং মারা যাওয়ার পরে আমি এবং তৃষা তখন ওর আম্মুকে দেখার জন্য, মানে লাশ দেখার জন্য খুলনাতে আসি, লাশটা দেখার জন্য আসি। কিন্তু সেই জায়গার ভিতরে মানে আমার আব্বু আমাকে ওইখানে পুলিশ দিয়ে আটকায় ফেলে। আমি আসছি তৃষার আম্মুর লাশ দেখার জন্য, পুলিশ দিয়ে আটকায় ফেলে, আমার নয় মামলা দেয়। কী মামলা দেয় আমি বলতে পারবো না। আমাকে থানাতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে 14 দিন থানাতে আটকায় রাখে, খুলনা থানায় 14 দিন আটকায় রাখার পরে তৃষা আমাদের কলেজের বড় ভাই, তারপরে আরও লোকের সহযোগিতায় খুব কষ্ট করে আমাকে ওখান থেকে বের করে আনার পরে আমি পুনরায় আবারও ঢাকায় চলে আসি। তৃষার সাথে ঢাকায় চলে আসি। আসার পরে যেহেতু আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, তখন আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করি, এবং খুলনারে আমার এক বড় ভাই সহযোগিতা আমার তখন ঢাকাতে একটা কোম্পানিতে চাকরি হয়, একটা ঔষধ কোম্পানিতে। তো আমি তখন ওই ঔষধ কোম্পানিতে চাকরি করতেছি, এবং একইভাবে তৃষা তখন বাচ্চা কনসেপ্ট করে, মানে বেবি কনসেপ্ট করে। এবং বেবি কনসেপ্ট করার পরে আমি তখন আমার মানে তৃষার অবস্থা তখন এরকম যে তৃষা খুব বেশি একটা হাঁটাচলা করতে পারে না, ঘরে বাইরে যেতে পারে না, সবসময় ঘরে থাকে। তো ওর অবস্থাটা এরকম যে ও আসলে খুবই অসুস্থ হয়ে পড়ে আর কি, অনেক অসুস্থ বেবিটা কনসেপ্ট হওয়ার পরে। তো সেই মুহূর্তে আমাকে তখন বলতেছিলেন আমি তো এইভাবে চলাফেরা করতে পারি না, হাঁটাচলাও করতে পারি না, আমার জন্য একজন লোক রাখো। তো আসলে যে টাকা বেতন পাই কোম্পানিতে চাকরি করে, এর উপরে আবার কাজের লোক রাখা বা কাজের লোক পাওয়া, মানে সব কিছু মিলিয়ে তো খুব ডিফিকাল্ট, অনেক কঠিন, এটা তো আসলেই সম্ভব না। পরে ভাবতেছি যে কী করা যায়। আমি তখন ফোন করে আমার আম্মুকে ব্যাপারটা জানালাম যে আম্মু এরকম তৃষা তো বাচ্চা কনসেপ্ট করছে, এখন আম্মু আমি কী করবো, আমার তো লোক দরকার, আমি তো লোক পাইতেছি না। এখন এরকম করে আম্মুর কাছে মন খারাপ করে আমার সাথে কথা বলতেছে। আম্মু তখন আমাকে বলতেছে ঠিক আছে সমস্যা নাই, আমি চলে আসবো, আমি তোর বউকে দেখার জন্য চলে আসবো, আমি তোর বউর সাথে থাকবো। আমি বললাম যে তুমি বউ দেখার জন্য চলে আসবা, বউর সাথে থাকবা, এটাকে আর আব্বা মানবে? এটা আব্বা তো এটা কখনোই মানবে না, এবং এটা তো করা ঠিক হবে না। আমার আম্মা বলতেছে সমস্যা নাই, সমস্যা কি, সমস্যার কিছু নাই, আমি চলে আসবো, তোর আব্বা মানবে কি মানবে না এটা দেখার বিষয় না। এই কথা বলার পরে আম্মু তখন আমার কাছে চলে আসছে। এর পরের দিন আমার বাসায় আসছে। আসার পরে বিকেলবেলা আব্বু তখন ফোন দিল, দিয়ে আমার আম্মাকে বলতেছে যে তুমি কোথায়? আমার আম্মু বলে আমি চলে আসছি লিটন আর তৃষার কাছে, আমি এখানে থাকবো। আমার আব্বু তখন আম্মুকে বললো যে দেখো আমি তোমাকে 2 দিনের টাইম দিলাম, 2 দিনের মধ্যে তুমি
চলে আসবা, যদি চলে না আসো তোমার সমস্যা হবে। আম্মু বলে তুমি কি করতে পারবা তুমি করো, কিন্তু আমি যাব না। আমার নিঃশ্বাস থাকতে আমি যাব না। আমার ছেলে আর ছেলের বউ রেখে আমি এখান থেকে এক পাও যাব না। আব্বু বারবার আম্মুকে বুঝাইলো যে তুমি চলে আসো, কিন্তু আমার আম্মু গেল না। না যাওয়ার পরে 2 দিন পর্যন্ত আম্মু এখানে ছিল। 2 দিন পরে আমার আব্বু তখন আসছে আমার বাসায়। আম্মু মনে হয় ঠিকানা দিচ্ছে বা কীভাবে ঠিকানা পাইছে আসছে। আসার পর আম্মুর হাত ধরে টানাটানি করতেছে। আম্মু বলছে আমি যাব না, তুমি যদি নিতে হয় তাহলে আমার ছেলে, আমার ছেলের বউ এবং তার অনাগত সন্তান সবাইকে নিয়ে তোমাকে যেতে হবে বাসায়, আদারওয়াইজ আমি একা যাব না। আমি যাব না বলছে তো আমি যাবই না, আম্মু এরকম করে বলতেছে। পরে যতই আব্বু টানাটানি করতেছে, কথা বলতেছে, আম্মুর কথা একটা আমি যাব না, তুমি নিতে হয় এখান থেকে আমার লাশ নিতে পারবা, কিন্তু আমাকে নিতে পারবো না, আমি যাব না। আম্মু এরকম পিছু টান দিয়েই দেয় যে আম্মু যাবেই না। পরে আব্বু খুব রাগারাগি প্রচণ্ড রকমের রেগে যায়। রেগে গিয়ে আম্মুকে বলে যে ঠিক আছে সমস্যা নাই, তুমি যেহেতু যাবাই না তাহলে আর আমি তোমাকে ডাকলামও না। এই কথা বলে আব্বু তখন চলে যায় এখান থেকে। চলে যাওয়ার পরে 1 দিন কি 2 দিন পরে আমার আম্মুকে আবার ফোন করে বলে যে আমি তোমাকে তালাক করব। ডিরেক্টলি বলেছে আমি তোমাকে তালাক করব। আমার আম্মু বলতেছে আপনি কি পাগল হয়ে গেছেন, এই বুড়ো বয়সে এগুলো কী বলতেছেন? আমার আব্বু বলে আমি যা বলছি তাই, আমি তোমাকে তালাক করব, আমি তোমার সাথে থাকবো না। এই কথা বলে ঠিক যেমন কথা তেমন কাজ। তারই কয়েকদিন পরে আমার আম্মুর কাছে উকিল নোটিশ পাঠায় যে আমার আম্মুকে আমার আব্বু তালাক করে দিয়েছে, ছেড়ে দিয়েছে আমার আম্মুকে, এবং মোহরানার টাকা ওই উকিলের কাছে দিয়ে রাখছে, যে কোনো সময় আম্মু যাতে উকিলের কাছ থেকে মোহরানার টাকা নিয়ে নেয়। এই বয়সে এসে আম্মুর সংসারটা এভাবে ভেঙে গেল, এটা আসলে আমি কোনো অবস্থায় মানতে পারলাম না। আমি খুলনায় গেলাম আব্বুর সাথে দেখা করার জন্য। আব্বু আমার সাথে দেখা করলো না, আমার সাথে কথা বললো না। সেই জায়গা থেকে আমি খুলনা থেকে আবার ফিরে আসলাম ঢাকাতে, এবং আসার পর আম্মু তখন খুব কান্নাকাটি করতেছে, প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে। আম্মুর এই কান্নাকাটি দেখে আমার ভিতরে খুব খারাপ লাগা কাজ করে, অতিরিক্ত খারাপ লাগা কাজ করে। তো তারই মাঝে হঠাৎ করে আমি আরেকটা নিউজ পাই খুলনা থেকে যে আমার আব্বা নাকি বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করবে, বিয়ে করার জন্য প্রস্তুতি নিতেছে, আব্বু বিয়ে করবে। এই বয়সে আমার আব্বু বিয়ে করবে, এটা শোনার পরে কোন সন্তানের মাথা ঠিক থাকবে? তারপরও সহ্য করতে পারলাম না। আমি তখন আব্বুর খুলনায় গেছি, জোর করে আব্বুর সাথে দেখা করছি। দেখা করে আমি আমার আব্বুরে বলতেছি আপনি যেগুলো করতেছেন এগুলো কি ঠিক করতেছেন? এই কাজগুলো তো আপনি মোটেও ভালো করতেছেন না। এই বয়সে এসে আপনি বিয়ে করবেন, এটা কোন ধরনের কথা? এবং এটা তো কোনো অবস্থায় হতে পারে না। আমার আব্বু তখন ডিরেক্টলি আমাকে বলতেছে যে আমি বিয়ে করবো, এটা সম্পূর্ণ আমার আর আমার ইচ্ছা, এখানে তোরা বাধা দেওয়ার কিছু নাই, আমার ভালো লাগবে আমি বিয়ে করব। আমি তখন বললাম যে আপনার ভালো লাগবে, আপনি বিয়ে করবেন, সব কথাই ঠিক আছে, মানলাম, বুঝলাম, কিন্তু এই বয়সে উনি বলে আমি কোনো কথা শুনতে চাই না, তুই বেরিয়ে যা। ওই সময় আমার খুব রাগ ওঠে আর কি, কি জানি না কেন হঠাৎ করে, আসলে আমি কখনোই এরকম রাগ করি নাই, বাট ওই দিন রাগটা একটু অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। রাগটা বেড়ে যাওয়া, তো আমি ওই দিন আমার আব্বাকে একটা ধাক্কা দিয়ে বসছি, ঘাড়ের মধ্যে একটা ধাক্কা দিয়ে দিয়ে আপনি এগুলো কী শুরু করছেন বলে একটা ধাক্কা দিই, এবং ধাক্কাটা মনে হয় আমার আব্বু খুব কঠিনভাবে নেয়। আব্বুর সাথে সিকিউরিটি ছিল, তাদের সাথে আমার খুব ধাক্কাধাক্কি হয়। ওইখান থেকে আমি তখন চলে আসি, ঘোরাফেরা করে আমি খুলনা থেকে তখন ঢাকাতে আসি, এবং ঢাকাতে আসার প্রায় 2 দিন পরেই আমি শুনতে পাচ্ছি আব্বু বিয়ে করে ফেলছে। ওখানকার এক মহিলাকে বিয়ে করছে, এবং ওই মহিলার 2টা ছেলে 1টা মেয়ে আছে। 2টা ছেলে 1টা মেয়ে, এক ডিভোর্সি মহিলাকে আমার আব্বা বিয়ে করছে। ডিভোর্সি না হাজব্যান্ড মারা গেছে জানি না, বাট জানি ওনার আগে একটা হাজব্যান্ড ছিল, এখন নাই, তো বিয়ে করছে। এবং বিয়ে করার পরে তখন খুব কষ্ট, এত যে কষ্ট মনের ভিতরে বলে বোঝাতে পারবো না। একবার যে আমার আব্বা তখন বিয়েটা করেই করলো কি, আব্বার যত স্থাবর সয় সম্পত্তি আছে, জায়গায় সম্পত্তি আছে, এবং আমাদের যে স্টিমার ছিল, বিজনেস ছিল, সমস্ত কিছু আমার আব্বা ওই মহিলার নামে এবং মহিলার সন্তানদের নামে লিখে দিচ্ছে। এটাও জানতে পারি। পারার পরে তখন শরীরে রক্তগুলো টকবক করতেছে যে না, এটা আমি মানবো না। খুব রেগে যাই, এবং রেগে গিয়ে আমি যাই যে আমার আব্বাকে আমি প্রতিবাদ করব। আমার আম্মু তখন আমাকে বলে যদি আমার মাথায় হাত দিয়ে শপথ কর, যদি কোনো দিন তোর আব্বার সামনেও যাবি না, এবং তোর আব্বার সয় সম্পত্তির দাবিও তুই করবি না। আমি বললাম যে মা, এটা কেমন কথা তুমি বলতেছো? আমার আব্বা এরকমভাবে একটা কাজ করবে, এটাতে বাধা দিব না? আমার আম্মা বলে যে না, তুই আমার মাথায় হাত দিয়ে শপথ কর যে আজকের পর থেকে তুই কখনোই তোর আব্বার সামনে যাবি না, এবং তাই সে তোকে সম্পদ ইচ্ছে করে দিলে দিবে, না দিলে তুই এটার মধ্যে কখনো দাবি করবি না। তোর আব্বা অনেক কষ্ট পাইছে, এবং সেই কষ্টের কারণে সেই কাজগুলো করছে। তুই তার গায়ে হাত তুলছস, তুই সন্তান হয়ে বাবার গায়ে হাত তোলাটা মোটেও ভালো করিস নাই, এটা তুই চরম অন্যায় করেছিস, এবং এই জন্যই তোর আব্বা রেগে গিয়ে এই কাজটা করছে। পরে যাই হোক, আমি তখন আর আম্মুর কথা মতো আর আব্বুর কাছে গেলাম না, চুপ হয়ে গেলাম। আমার বউ তৃষা তখন খুব কষ্ট, ওর তো নিজেরও মা নাই, আমার আম্মুর সাথে আছে, খুব কষ্ট। যে বাড়িতে থাকতেছে ওই বাড়ি
বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা আবার খুব ভালো, বাড়িওয়ালাকে তৃষা আবার আব্বু বলে ডাকে। বাড়িওয়ালার সাথে তৃষার সম্পর্কটা অনেক ভালো, তিনি ওই তৃষাকে ওনার নিজের মেয়ের মতো দেখে। তো আমার আম্মুর সাথেও বাড়িওয়ালার সম্পর্ক ভীষণ ভালো। তো বাড়িওয়ালা আমাদের বাসায় আসে, উনি পুরোটা ঘটনা জানে, মানে পুরোটা বিষয় উনি জানে। উনি বলে যে শান্ত হও, সব কিছু ঠিক হবে, মানে উনি আমাকে খুব বোঝায়। যাই হোক, আম্মুও তখন পড়ে আছে, আমিও পড়ে আছি, তৃষাও আছে। অ্যান্ড এরকম করতে করতে আমার একটা মেয়ে সন্তান হয়। আলহামদুলিল্লাহ, দেখতে একেবারে তৃষার মতো হয়। আমি তার নাম রাখি তৃপ্তি, এবং তৃপ্তি মাশাল্লাহ অনেক কিউট হয়, অনেক সুন্দর হয়। তৃপ্তি হওয়ার পরে আমি তখন যে কোম্পানিতে কাজ করি, আমি আসলে একটা কোম্পানির ডেলিভারি ম্যানের উপরে যেটা বলে মানে এরিয়া ম্যানেজার ছিলাম আর কি। ওই কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করতাম। বিভিন্ন জায়গায় হচ্ছে অর্ডার নিতাম বা হচ্ছে অর্ডারে মাল ডেলিভারি করতাম, এগুলো করতাম। তো একদিন ভাই তো রোদ ছিল, মানে প্রচণ্ড রকমের রোদে একদিন আমি কাজ করে আসতেছিলাম, শু পরছিলাম, কালো শু। অ্যান্ড শুয়ের ভিতর দিয়ে হঠাৎ করে কী জানি আমার পায়ের মধ্যে ঢুকছে, মানে খোঁচা লাগছে আর কি। এটা লাইক কোনো প্যারাক বা এরকম কোনো কিছু হতে পারে, মানে ভিতরে ঢুকছে পায়ের মধ্যে, খুব ব্যথা পাইছি। বাসা আসার পরে তখন আম্মু কী করলো, জুতাটা খুলে রক্ত বেরিয়ে গেছে। তো সেখানে হচ্ছে আমাকে ডেটল দিয়ে একটু টিয়া করে দিল। তো যাই হোক, রাতে ঘুমাইলাম। সকালবেলা আমি আর পা উঠাতে পারি না, মানে পাটা নিয়ে আর নামতে পারি না। তখন আমার তৃপ্তি মেয়েটা খুবই ছোট, দুধ খায়, মায়ের বুকে দুধ খায়, মানে পা উঠাইতে পারি না, প্রচণ্ড রকমের পা ব্যথা, এত যে ব্যথা মানে কোনোভাবে পা নাড়াইতে পারি না। তো চিন্তা করতেছি কী করব, বুঝতে পারতেছি না। এখন ওই দিনটা কোনো মতে গেল, বাট ওই দিনটা পার হওয়ার পরে ওই রাত পার হলো, এরপরের দিন পা একদম ফুলে গেছে, মানে টোটালি একেবারে ফুলে গেছে পাটা। ডাক্তারের কাছে নিলাম, দেওয়ার পরে ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, অনেক ইঞ্জেকশন দিল, বললো ভালো হবে, সমস্যা নেই, বাসায় পাঠালো। 1 সপ্তাহের মধ্যে ভালো হওয়ার কথা, কিন্তু 1 সপ্তাহ পরে পায়ের অবস্থা এরকম হইল যে জায়গাটার ভিতরে আপনার প্যারাগের খোঁচা লাগছে, সেই জায়গাটা থেকে আপনার মূল বেরোচ্ছে, মানে পচা গন্ধ বের হচ্ছে। সো বুঝতে পারলাম না, ডাক্তারের কাছে নিলাম। ডাক্তার তখন আবার দেখা আবারও এটা স্ক্যানিং করলো, পরিষ্কার করলো, করে আমাকে দিল। কিন্তু দেখতেছি প্রায় 15 দিন পরে আমার এই পা পরিপূর্ণভাবে বাদ হয়ে যাওয়ার পথে। ডাক্তার পরিবর্তন করে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম, অন্য ডাক্তারের সাথে কথা বলতেছি। সেখানে তারা বলতেছে যে মানে পায়ের এই অংশটা কেটে ফেলতে হবে, মানে ভিতরে পুজ জমে সব নষ্ট হয়ে গেছে, এটা অপারেশন করতে বা অপারেশন করে কেটে ফেলতে হবে। ওই সময় আসলে মানে আমার কাছেও কোনো টাকা নাই, মানে আম্মু তখন তার রিলেটিভ এখান থেকে ওইখান থেকে কিছু টাকা পয়সা এনে তখন আমার পাটাকে অপারেশন করায়। আমার আব্বা কিন্তু 1 টাকাও দেয় না, এবং আব্বু এই বিষয়ে আমাদের সাথে কোনো কথাও বলে না। আম্মু যখন আব্বুর কাছে যায়, যে ফোনের মাধ্যমে আব্বুকে জানায়, আব্বু তখন এই বিষয়ে কোনো কথাই বলে না, মানে আমি মরে যাই না বেঁচে গেছি এই সময় আমার আব্বুর কিছু যায় আসে না। পরে কি হইল, পাটা তখন অপারেশন হলো, পায়ের প্রায় অর্ধেক অংশ তখন কেটে ফেললো। তখন অবস্থাটা এরকম হইলো যে আমি আর বাসা থেকে বেরোতে পারি না, এবং অপারেশনের যে টাকাটা, এটা আমার আম্মু তার যে রিলেটিভ ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদের ওখান থেকে টাকাটাই না আম্মু তখন আমাকে অপারেশনটা করায়। এবং অপারেশনের পরে আমার অবস্থা এরকম হয় যে আমি আর বেরোতে পারি না। আমি প্রায় টানা 5 থেকে 6 মাসের মতো টানা হসপিটালে ছিলাম, এবং হসপিটালের সমস্ত খরচ আমার আম্মু দিয়েছে। আম্মুর বিভিন্ন আত্মীয় স্বজন ওদের এইখান থেকে টেনে আম্মু তখন আমাকে চিকিৎসা করাইছে। তো 5-6 মাস পরে হসপিটাল থেকে তখন বাড়িতে আসলাম। আসার পরে ঘর ভাড়াও দিতে পারি না, অনেক টাকা ঘর ভাড়া জমে গেছে। বাড়িওয়ালা যেহেতু আমাদের সাথে ভালো সম্পর্ক ভালো, এরপর আসলে কতদিন ভালো, 6 মাস ঘর ভাড়া না দিলে, বাসা ভাড়া না দিলে তো ওই বাসায় থাকা যায় না ঢাকাতে। তো 6 মাস পর্যন্ত বাসা ভাড়া দিতে পারি নাই। সো বাড়িওয়ালা খুবভাবেই হচ্ছে রেগে আছে যে ভাড়া দিচ্ছে না কেন, ভাড়ার জন্য খুবভাবেই প্রেশার দিচ্ছে ভাড়ার টাকা দেওয়ার জন্য। তো আমরা বললাম যে দিচ্ছি, ওরকম করে পড়ে আসি। এমন করতে করতে তখন আর মানে ঘরের মধ্যে খাওয়া দাওয়াও নাই, মানে বাজার সাজারও নাই, চলার মতো কোনো অবস্থা নাই। আম্মু তখন কী করলো, মানে বাধ্য হয়ে একটা গার্মেন্টসে চাকরি নিল। এই বয়সে আসলে আমার আম্মুর বয়স অনেক বেশি ছিল, তারপরেও মানে বাধ্য হয়ে আম্মু গার্মেন্টসে চাকরি নিয়েছে। এটা আমি জানছি যে আমার আম্মা গার্মেন্টসে চাকরি নিয়েছে, কিন্তু তারপর আমি কিছু বলতে পারি না, কারণ আমার সন্তানটা তৃপ্তির জন্য তৃপ্তির দুধের প্রয়োজন। এবং তৃষাও ঠিকমতো ওই সময় মানে চলাফেরা করতে পারে না, অনেক মোটা হয়ে গেছিলো হঠাৎ করে। তৃপ্তি হওয়ার পরে স্বাস্থ্য বেড়ে গেছে। তো তখন আম্মু গার্মেন্টসে চাকরি করতো, মানে সকালবেলা যাইতো, রাত 11টা-12টা বাজে গার্মেন্টস থেকে আসতো, মাঝে মাঝে ওই রাতেও নাইট করতো। মানে ওই সময়ের কথাগুলো আমি আসলে কখনো ভুলতে পারবো না। মানে এরকমও হইতো যে আমার আম্মা এই বুড়ো বয়সে পর্যন্ত অনেকবার রাস্তার মধ্যে হেনস্থার শিকার হয়েছে বিভিন্ন খারাপ ছেলেদের হাতে। এই নিউজগুলো আমার কানে আসতো, এবং আম্মু যে এত কষ্ট করতো, মানে বাসায় আসার পর আম্মুর পাগুলো একদম ফুলে যাইতো। এই ফুলা পানি আম্মা তখন রান্নাবান্না করতো।
এই ফুলা পানি আমার রান্নাবান্না করতো, কারণ তৃষা ওই সময় মানে শোয়া থেকে উঠতে পারতো না, এত পরিমাণের ফ্যাট হয়ে গেছিলো এবং মানে ও জিমে যাইতো। তো সম্পূর্ণ আম্মুর ওই গার্মেন্টসের ইনকামের টাকা আমার পরিবারটা ওই সময় চলতো। ভাই এরকম হইতো যে 3 বেলায় আমরা 3 বেলা খাবার খাইতে পারতাম না, মানে 3 বেলা খাবার খাওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না। এত কষ্টে দিনগুলো কাটতেছিল, এত কষ্টে যেটা আসলে বলার মতো না, মানে বলার মতো কোনো ভাষা রাখি না। আল্লাহর কাছে ডাকতাম যে আল্লাহ তুমি একটা রহমত করো, আল্লাহ তুমি একটু রহমত করে আমাদেরকে অন্তত একটু আমাদের দিকে ফিরে তাকাও। আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, মেহেরবানি করে আল্লাহ যদি একটু ফিরে তাকায়। এরকমভাবে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, এমন করতে করতে আমার আম্মু প্রায় অনেকগুলো মাস ধরে গার্মেন্টসে চাকরি করে, নিজের শরীর বিক্রি করে, এত কষ্ট করে। আসলে আমার আম্মু কখনো এরকম পরিশ্রম করে নাই, এত পরিশ্রম করে আম্মু তখন আমাদেরকে খাওয়াইতো। প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। 1 বছর পরে আমার বউ বাড়িওয়ালার সাথে কথাবার্তা বললো, ভাড়া তো দিতে পারি না, না দিতে পারার কারণে বাড়িওয়ালা তখন হঠাৎ করে একদিন আমাদের বাসায় আসলো, এসে আমাকে বললো যে একটা কাজ করো, তোমার বাপের নামে মামলা করো। আমার কাছে একজন ভালো উকিল আছে এবং সেই উকিলের সাথে আমি পরামর্শ করছি বিষয়টা নিয়ে, যেহেতু তুমি তোমার বাবার সন্তান, সে জায়গা থেকে তুমি তোমার বাপের নামে মামলা করো, মামলা করলে তুমি তোমার বাপের সম্পত্তি পাবা। এই কথা আমাকে আমাদের বাড়িওয়ালা বললো। বলার পরে আমি তখন আমার মাকে বিষয়টা জানালাম। মা এক কথাই বলতেছে, আমি তোকে একদিন মাথায় হাত দিয়ে শপথ করাইছি যে কোনোদিন তোর আবার সম্পদের কাছে তুই যাবি না, তোর বাবার সম্পদের আশেপাশেও তুই যাবি না, যতদিন না পর্যন্ত উনি তোকে ইচ্ছে করে না দেয়। আর ওনার নামে মামলা করা তো দূরের কথা, এটা করতে পারবি না। আমার মায়ের কথা হচ্ছে আমি গার্মেন্টসে চাকরি করি, এত কষ্ট করে টাকা ইনকাম করে তোরে খাওয়াই, তোর বউরে খাওয়াই, তোর বাচ্চারে খাওয়াই, সুতরাং এটা কোনো অবস্থায় প্রয়োজন না যে তুই তোর বাপের নামে মামলা করবি। এই বিষয়টা এবার তৃষা শোনার পরে তৃষা খুবভাবে রেগে যায় আম্মুর উপরে। তৃষা বলতেছে, কেন এই মহিলা তার হাজব্যান্ডের প্রতি এত ভালোবাসা কেন থাকবে, যে হাজব্যান্ড তাকে ডিভোর্স করেছে এবং ডিভোর্স করে সে অন্য একটা বিয়ে করে ফেলেছে এবং ইনস্টেল অন্য বিয়ে করার পরে অন্য মানে সন্তানদেরকে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়েছে। এই লোকটার প্রতি কেন মহিলার এত মায়া থাকবে, এই মহিলা কেন মানে তার হাজব্যান্ডকে এত ভালোবাসবে। এই বলে তখন তৃষা আমার আম্মার উপরে খুব খেপে যায়, আম্মুর সাথে রাগারাগি করে, আম্মুর সাথে গালাগালি করে যে আম্মু কেন আমার আব্বুকে এতটা সাপোর্ট করে। তৃষা এই বিষয়গুলো মেনে নিতে পারতেছে না, যে কেন আমার আম্মু মানে আমার আব্বুর কথায় উঠবে বসবে, আব্বুর কথায় শুনবে, এটা তো হতে পারে না। তৃষা খুব মন খারাপ করে, অতিরিক্ত মন খারাপ করে। আমি ওরা বুঝাই যে তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, আর আমার আম্মু তো আমার আব্বুকে একটু বেশি ভালোবাসে এই জন্য হয়তো। কিন্তু না, দিন যত সামনের দিকে যাচ্ছে তৃষা আমার মায়ের উপরে খেপিয়ে যাচ্ছে। মা সারাটা দিন গার্মেন্টসে চাকরি করে, রাতের বেলা গার্মেন্টস থেকে ফিরে এবং ফিরার পরে তৃষা একটা রান্নাবান্নাও করে না, কোনো কাপড় চোপড়ও পরিষ্কার করে না, কিচ্ছু করে না। আমার বাবুর কাপড় চোপড়, তৃষার কাপড় চোপড়, সমস্ত কিছু আমার মা গার্মেন্টস থেকে এসে তারপরে নিজে সব ধুয়ে, নিজে সব পরিষ্কার করে, রান্নাবান্না করে এবং মানে প্লেট ভরে তৃষার জন্য খাবার নিয়ে যায়। এই যে সন্তান হিসাবে এই বিষয়গুলো তখন আমাকে খুব কষ্ট দিতে শুরু করে বলতে আমি তখন তৃষারে বললাম যে তৃষা এটা হতে পারে না, তুমি একটু কাজ কাম করো। আমাকে বললাম তো কাজ কাম করার জন্য তোমাকে বিয়ে করিনি, আমি কাজ কাম কেন করব। তুমি যদি বাড়িওয়ালা আঙ্কেলের কথা মতো তুমি যদি তোমার আব্বার নামে মামলা করো, তাহলে তোমরা লাখ লাখ টাকার সম্পত্তি পেয়ে যাইতেছো। তুমি আর তোমার মা কেন এই সম্পদ নিতে চাচ্ছ না? কেন আমার দুধের সন্তানটাকে দুধের জন্য কষ্ট পাইতে হবে? কেন আমাকে কাজ করে খাইতে হবে? তোমরা কেন, তোমার মা আর তোমার কেন এত তেরামি থাকবে? তোমরা কেন এরকম ঘাট তেরামি করবো? মানে তৃষার কথা হচ্ছে যে আমাকে আমার বাবার নামে মামলা করতেই হবে, যদি মামলা না করি তাহলে তৃষা আমার সংসারও করবে না। ও ডিরেক্টলি আমাকে বলতেছে আমি প্রয়োজনে তোমার সংসার ছেড়ে দেবো, আমি তোমার সংসার করবো না, তুমি তোমার বাবার নামে মামলা করতেই হবে। তো যাই হোক, এরকম করে মানে যেতে যেতে একটা পর্যায়ে হলো কি যে তৃষা আরও দিনে দিনে আরও বেশি রেগে যাচ্ছে, আরও বেশি সিনক্রিয়েট করতেছে, মানে মামলা করতে হবে আমার বাবার নামে মামলা আমি কেন করি না, কেন সম্পদের ভাগ আমি নেই না, এটা তৃষা মানতে পারতেছিল না। একদিন রাতের প্রায় 12:30টার দিকে আমার আম্মা তখন কাজ থেকে আসছে। ওই দিন আম্মা খুবই অসুস্থ, আমার জ্বর নিয়ে চাকরিতে গেছে, তো জ্বরে শরীরে আসছে বাসায়। আমি তখন হাঁটতে পারি না, 2 পায়ে হচ্ছে দিয়ে হাঁটি, আপনার মানে 2টা লাঠি দিয়ে তারপরে হাঁটি। আসার পরে ও তখন কী করছে, আম্মুরে বলতেছে যে কাপড় চোপড়গুলো আসছে ওইগুলো একটু ধুয়ে দেন, ধুয়ে দিয়ে আইসা বাটটা উঠান, এটা বলতেছে। তা আমার আম্মু ওই দিন, আম্মু কিন্তু অন্যদিন কোনো কথা বলতো না। ওই দিন আম্মু বলতেছে যে বৌমা আমার তো শরীরটা ভালো লাগতেছে না, আমি আজকে পারতেছি না, কাপড়গুলো সকালে ধুয়ে দিব। এই কথাটা বলার পরে মানে তৃষা আমার আম্মাকে এমনভাবে একটা কথা বলে যে আপনি কি ওখানে মানে ওইরকম মানে শারীরিক সম্পর্ক করে আসছেন যে আপনি শরীর লাটতে পারেন না, ওরকম করে মানে খুবই নোংরা, আসলে এটা আমি আসলে এখানে প্রচার করতে পারবো না, এরকমভাবে একটা কথা বলে। এটা বলার পরেই আমি আর সহ্য করতে পারি নাই। সহ্য করতে না পারি না, আমার হাতে তো 2টা লাঠি ছিল যেটা দিয়ে আমি হাঁটতাম, একটা লাঠি দিয়ে আমাকে পিটাইতে শুরু করি।
2টা বাড়ি দেওয়ার পর ও আমাকে একটা ধাক্কা দেয়, ধাক্কা দিলে আমি পিছনে পড়ে যাই। না, আমার আম্মা গিয়া তৃষারে ধরে, এখন তৃষা ওখানে চিৎকার দেয়, চিৎকার দিয়েও বাড়িওয়ালারে কল দেয়। এত রাতে বাড়িওয়ালা তখন আসে, আসার পর তখন এই বাড়িওয়ালার সাথে আমার মেয়েকে নিয়ে তখন চলে যায়, বাড়িওয়ালার বাসায় চলে যায়। বাড়িওয়ালা বাসায় চলে যায় এবং বাড়িওয়ালার বাসাও তখন থাকতেছে। তো আমার বাসায় আর আসে না। আমি তখন নিচে, বাড়িওয়ালা বিয়ে করছে কিন্তু বাড়িওয়ালার বউ আছে, ওনার বউ গ্রামে থাকে, ওনার বাড়িও নাটোরে, ওইখানে ওনার বউ থাকে। উনি আর ওনার ছেলে হচ্ছে এখানে থাকে, ওনার ছেলেও বিয়ে করছে, এখানে থাকে। পরে এই অবস্থার ভিতরে তৃষা আর আমাদের বাসায় আসে না, আমাদের বাড়িতে আসে না, মানে আমাদের বাসায় আসে না, আমাদের ঘরে আসে না, ওইখানে থাকতেছে, ওইখানে খাইতেছে আমার মেয়েকে নিয়ে। এভাবে প্রায় 2 মাসের মতো কেটে গেছে। 2 মাস পরে আমি আর এই জিনিসগুলো নিতে পারতেছিলাম না যে কেন সে আমার বাসায় আসবে না। আমার আম্মা তখনও গার্মেন্টসে চাকরি করে। 2 মাস পর আমি একদিন বাচ্চা আনার জন্য বাসায় গেছি, যে আমি বাচ্চা নিয়ে আসবো, ঠিক আছে তুমি যদি না আসো, তুমি বাড়িওয়ালার সাথে থাকো, আমি বাচ্চা নিয়ে আসবো। এই সময় তার সাথে আমার একটু ধস্তাধস্তি হয়, হাতাহাতি হয়। একবারে দেখলাম যে পুলিশ, ঢাকার ওই থানার পুলিশ, লোকাল পুলিশ আইসা মানে আমার ধরে ফেলছে। ধরে ফেলার পর আমাকে থানায় নিয়ে গেছে এবং থানায় নিয়ে যাওয়ার পর আমার নামে অনেকগুলো মামলা করা হয়েছে, নারী নির্যাতনের মামলা, এরপরে এই মামলা ওই মামলা, মানে 1000টা ধারায় মামলা দিছে। এই মামলায় আমি টানা প্রায় 2 বছরের মতো জেল খাটি। এই 2 বছরে আমার জীবন থেকে সবচেয়ে কাছের যে মানুষটা আমাকে এত ভালোবাসছে, যে মানুষটা আমার জন্য তার সংসার ছেড়ে দিয়েছে, তার স্বামীকে ছেড়ে দিয়েছে, সে মানুষটা মারা যায়। 1 বছর 2 মাস জেলে থাকা অবস্থা আমি জানতে পারছি আমার আম্মু মারা গেছে। আমার আম্মু তখন আমার নানু বাড়িতে চলে যায়, আমি জেলে যাওয়ার পরে মারা যায়। আমি পুলিশের পায়ে ধরে কান্না করে বলছি যে ভাই, আমি আমার মাকে একটা নজর দেখতে চাই, আমার মায়ের কবরে আমি 2 মুঠো মাটি দিতে চাই। আমি চিৎকার করে কেঁদেছিলাম, কিন্তু আমার মায়ের লাশ আমাকে দেখানো হয়নি, মায়ের কবরের কাছে আমাকে যেতে দেয়নি। 2 বছর পরে জেল থেকে বের হওয়ার পরে প্রথম যে নিউজটা পাইলাম, যে বাড়িওয়ালাকে আমার বউ তৃষা আঙ্কেল বলে ডাকতো, সে আঙ্কেলের বউ হয়ে গেছে আমার তৃষা। সে আঙ্কেলকে বিয়ে করছে এবং কিভাবে করছে আমি সেটাও কিছুই জানি না। যদি ওনার আগের বউ ছিল, আগের বউ কীভাবে মেনে নিল, আমার মেয়েটারে নিয়ে এখানে পড়ে আছে। পরে আমার একজন মামা ছিল, তিনি ঢাকার অনেক বড় একজন জজ কোর্টের উকিল। মামাও যদি আমাকে মানে ওই সময় বের করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বের করতে পারে না, টাকা আর ক্ষমতার কারণে। আমার ওই যে মানে তৃষাকে ফুললি সাপোর্ট দিয়েছে আমার যার বাড়িওয়ালা, আমাদের বাড়িওয়ালায় মামলাগুলো করছিল এবং বাড়িওয়ালার কারণে হতে পারে না। পরে মামা বেরোয়ার পর মামাকে দিয়ে আমি তখন আবার মামলা করে তৃষার নামে, যে আমার মেয়ে তৃপ্তিকে দিয়ে দেওয়ার জন্য, যে আমার তৃপ্তিকে দিয়ে দেখ। কিন্তু তৃষা আমার তৃপ্তিকে দিবে না। ওই সাথে আমার অনেকবার দেখা হয়েছে যে আমার মেয়েটাকে দিয়ে দাও, আমার মেয়েটাকে দিয়ে দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে যাবো, কিন্তু কোনোভাবেই আমার মেয়েটাকেও দিল না। না দেওয়ার পরে যখন আমি মামলা করি, আমার মেয়েটাকে নিয়ে বাংলাদেশের বাইরে চলে যায়। বাংলাদেশের বাইরে কোন দেশে যায় সেটা আমি জানি না, যে কোন দেশে আমার মেয়েটাকে নিয়ে চলে যায়। 2016 সালের দিকের ঘটনা, 16 সালে আমার মেয়েটাকে নিয়ে চলে যায় এবং আমি বিভিন্ন জায়গায় আমি খুঁজি, অনেক লোকের মাধ্যমে ইনফরমেশন নেওয়ার জন্য চেষ্টা করি। আসলে আমি বুঝতে পারি যে আমার মেয়েটাকে নিয়ে কোথায় যায়। সর্বশেষ আমি এরকম আমার ওই উকিল মামার বাসায় থাকতে শুরু করি। উকিল মামা আমার আব্বার সাথে কেমনে কথা বলার পর আমার আব্বার 17 সালের দিকে আমার প্রতি মায়া জন্মায়। আমি ওই সময় আসলে ভাই সত্যি কথা আমি ভিক্ষা করার প্রস্তুতি নেই, যে ভিক্ষা করবো রাস্তায়, কারণ আমার তো আসলে কিছু করার নাই। আমি একটা পঙ্গু মানুষ, কি আমাকে কোনো চাকরিও দেয় না, নিজের বউ বাচ্চাও তো গেল। পরে আব্বার মায়া লাগে, আব্বা আমাকে তখন নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেই 17 সাল থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আব্বার সাথে আছি। আমার আব্বা এখন বয়স হয়েছে, আমার সৎ ভাই বোনগুলো আছে, ওদের সাথে আছি। আসলে সত্যিকার তোরা আমাকে কেউ অসম্মান করে না, খারাপ ভাবেও না, ভালোভাবে আমাকে নিচ্ছে। সময় পাইলে মায়ের কবরের কাছে যাই, 2টা হাত তুলে আল্লাহর কাছে মায়ের জন্য দোয়া করি। খেয়ে না খেয়ে কোনো রকমে দিন কাটাচ্ছে। আর আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে এখন, এটা সত্যি কথা। বিয়ে করার জন্য বলে তুই বিয়ে কর, একটা সংসার কর, কিন্তু আমি আসলে আর এখন বিয়ে করতেছি না। তো যাই হোক, আমার আব্বু এখন বলে যে আব্বু রাগের বশবর্তী হয়ে এই ধরনের কাজগুলো করা আব্বু ঠিক হয় নাই। আব্বু সরি বলে, কিন্তু আব্বুর এক সরিতে তো আর সব কিছু ঠিক হবে না। আমার বউ তো আর আমার কাছে ফিরে আসবে না, সন্তানও আসবে না, আমার জনম দুঃখে মাও আর ফিরে আসবে না। আপন ভাই, আমার নিত্যদিনের সঙ্গী আপনার জীবনের গল্পগুলো, আপনার কাছে অনুরোধ করব, আপনি এই গল্পগুলো বলা কখনো বন্ধ করবেন না। আমার মতো হাজারো লিঠন পৃথিবীর বুকে আছে যারা আপনার গল্পগুলো শুনে বেঁচে আছে।
আমি প্রতি রাতে 12টা বাজে বাসার ছাদে যাই। বাসার ছাদে একটা ডুলনি আছে, ডুলনির মধ্যে বসে মোবাইলে আপনার এই গল্পগুলো ছেড়ে দিই। শুনতে খুব ভালো লাগে। মনে হয় যেন কষ্টে শুধু আমি নাই, অনেক মানুষ আছে, অনেক মানুষের কষ্টের ভিড়ে আমি লিটনও বেঁচে আছি। খুলনা থেকে এই পঙ্গু লিটনের অনেক ভালোবাসা আপনার জন্য। ভালো থাকবেন এবং অনেক দূরে এগিয়ে যান। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ খুলনার ভাই লিটনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমি এখানে আসলে তৃপ্তির দোষ তো আছেই বটে, কারণ তৃপ্তি এখানে তৃপ্তি না, তৃষার মেয়ে তৃপ্তি এখন হয়তো অনেক বড় হয়েছে। 2016 যদি জন্মগ্রহণ করে, 15তে জন্মগ্রহণ করেছিল, 15 হইলে 5 বছর, এখানে 3 বছর, অনেক বড় হয়ে গেছে। জানি না কোন দেশে আছে তৃপ্তি তার মায়ের সাথে। তো কিছু বলার নাই, মানে আসলে একটা কথাই বলবো যে লিটনের বাবার এতটা রিয়েক্ট করাটা ঠিক হয় নাই। যদিও উনি শেষ পর্যন্ত এসে বুঝতে পেরেছে সরি বলে, কিন্তু সরি বলে তো আসলে এমন কিছু ঘটনা ঘটে যেটাতে সরিতে আসলে আর কোনো সমাধা হয় না। যেটা করে ফেলেছে এটার কোনো সমাধা নাই। তো লিটন ভাইকে আমি ফোনেও বলেছি, এখনও আপনাদের সামনেই বলি যে ভাই, আপনি নতুন করে একটা বিয়ে করে সংসার শুরু করেন এবং অতীত ভোলার চেষ্টা করেন। আপনি যদি নতুন করে একটা বিয়ে করেন, আপনার বউ আপনার জীবনে আসে, তাহলে আপনি আপনার জীবনের অতৃপ্ত মানে খারাপ অতীতগুলোকে ভুলতে পারবেন। আর তা না হলে এই খারাপ অতীত আপনাকে সারাটা জীবন তাড়া করে বেড়াবে। আপনাকে অতীত ভুলতে হবে এবং অতীত ভুলে ভবিষ্যতে বেঁচে থাকতে হবে। এই পৃথিবীতে কোনো মানুষই সুখী না। ঠিক এই মুহূর্তে, এখনকার যে টাইমটা, আপনি যে গল্পটা শুনছেন, এই সময় কোনো মানুষের ডিভোর্স হচ্ছে, কোনো মানুষ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ঠিক এই সময় কোনো মানুষ মারা গেছে, ঠিক এই সময় কেউ কারো প্রিয় মানুষকে হারাইছে, আবার এই সময় কোনো মায়ের ঘরে নতুন সন্তান আসছে, আবার এই সময় কারো ব্যবসা অনেক লাভ হয়েছে, আবার এই সময় কারো ব্যবসা অনেক লস হয়েছে। পৃথিবীর প্রতিটা মুহূর্তে মানুষের জীবনে সুখ আসছে, দুঃখ আসছে, এবং সুখ দুঃখ নিয়েই মানুষের দুনিয়াতে আল্লাহর দেওয়া সময়টুকুন দিয়ে বেঁচে আছে। আমাকে দেখলেই ক্যামেরার সামনে অনেকেই মনে করে যে আপন ভাই অনেক সুখী একটা মানুষ, ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে ভীষণ ভালো রকমের একটা মানুষ। না, আমিও এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছি। এই পৃথিবীতে কেউ সুখী নয়, প্রতিটা মানুষে করে মিথ্যে সুখের অভিনয়। এই জন্য বলবো লিটন ভাই, সব কিছু ভুলে আপনি আপনার বাবাকে, বাবা ভুল করুক যাই করুক করছে, এখন তো আপনার সাথে আছে, সুতরাং বাবাকে নিয়ে দেখেন নতুনভাবে বেঁচে থাকার জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে নির্বাচন এবং সব কিছু মিলিয়ে আপনাদের ভালো থাকার প্রত্যাশা করে আমি আপনার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।